একটা হালকা আলোর রুমে বাঁধা অবস্থায় বসে আছে অরি ও অনু। দুই বোনকেই কাঠের চেয়ারের সঙ্গে শক্ত করে বেঁধে রেখেছে। অনুর একটু আগে জ্ঞান ফিরে এলো। নিজেকে বন্দি রুমে আবিষ্কার করে খুব একটা অবাক হলো না, কারণ হাসপাতাল থেকে লিওয়ানের আদেশে তাদের তুলে নিয়ে আসা হয়েছে। কিন্তু নিজের পাশে বড় বোনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে চমকে ওঠে। সে জানতো শুধু তাদেরই নিয়ে এসেছে ওই অমানুষটা, কিন্তু এখন দেখছে তার অসুস্থ আপুটাকেও নিয়ে এসেছে। হাত পা বাঁধার সঙ্গে তার মুখটাও বেঁধে রেখেছে, যার ফলে কোনো রকম আওয়াজ করতে পারল না। শুধু অসহায় চোখে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে শব্দ করার চেষ্টা করলো। কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর বন্ধ রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো লিওয়ান। হাতে একটা পানির বোতল। সে এক পলক অনুর দিকে তাকিয়ে সোজা অরির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। হাতে অল্প একটু পানি নিয়ে অরির চোখে মুখে ছিটিয়ে দিল। অরির শুধু দুহাত বাঁধা রয়েছে। অনেকক্ষণ পর অরির জ্ঞান ফিরে এলো। পিটপিট করে চোখ মেলে তাকিয়ে সর্বপ্রথম লিওয়ানকে চোখের সামনে আবিষ্কার করলো। পর মুহূর্তে নিজের অবস্থা ও ছোট বোনের অবস্থা দেখে অবাক না হয়ে পারল না। সে বিস্ময়ে বলে উঠল, আমাদের কেন এইভাবে বেঁধে রেখেছেন? আর এটা কোন জায়গা? লিওয়ান ফ্লোরে আরাম করে বসে পানি খেয়ে ধীর কণ্ঠে বলল, এটা কোন জায়গা সেটা তোদের না জানলেও চলবে। আর তোদের বেঁধে রাখার কারণ হচ্ছে একটাই, আজ আমার সমস্ত কথা তোদের শুনতে হবে। তোদের যদি বেঁধে না রাখি তাহলে দেখা যাবে তোর ওই বিচ্ছুপন রিক্কির মতো আমাকে গুলি করে তোকে নিয়ে পালিয়ে যাবে। সো এটা হতে দিচ্ছি না। আফটার অল নিজেকে খুব ভালোবাসি। অরি চমকে উঠে অনুর দিকে তাকালো। অনু মাথা নিচু করে বসে আছে। অরি ভাবতেও পারছে না অনু তার জন্য রিক্কি ভাইয়াকে গুলি করেছে। সে তো এসব কিছুই জানতো না। বোনের দিক থেকে দৃষ্টি সরিয়ে লিওয়ানের দিকে তাকিয়ে বলল, রিকি ভাইয়া কোথায়? উনি সুস্থ আছেন তো? তোর কি মনে হয় 3-3টে গুলি খাওয়ার পর কেউ কি সুস্থ থাকতে পারে? পারে না। যাই হোক, এই বিষয়ে সবার শেষ কথা বলবো। এখন তোর এই হারাম বাপের মুখোশ খুলবো। অরি কিছু না বলে চুপচাপ বসে থাকলো। লিওয়ান উঠে একটা চেয়ার নিয়ে এসে তাদের দু বোনের সামনে রেখে সেখানে বসলো। পায়ের উপর পা তুলে কোমর থেকে তার কল্ট M1911.45 এসিপি পিস্তলটা বের করে হাতে নিয়ে অরির দিকে তাকিয়ে থেকে বলতে শুরু করলো, 10 বছর আগে তুই যা যা দেখছিস সবটাই সত্যি ছিল, কিন্তু তুই অর্ধেক দেখে ভুল বুঝে রয়েছিস। আমি আমার ড্যাড তোর ভাইকে মারিনি। ওদের তো তোদের ওই ফাকিং পাপা মেরেছে। আই নো। আমি আমার ড্যাডকে ভালোবাসতাম না, কিন্তু আমি ওনাকে যথেষ্ট সম্মান করতাম। উনি সবসময় বিনা দোষে তোদের পাপার কথা শুনে আমাকে ভুল বুঝতো, এমনকি মারতো। এই জন্য ওনার প্রতি বড্ড অভিমান জমে গেছিল আমার। তবুও কখনো ড্যাডকে হার্ট করার কথা স্বপ্নেও ভাবিনি। কিন্তু তোদের ওই মহান পাপা আমার সাদা সিধা ড্যাডকে মেরে দিল, তাও আমার চোখের সামনেই। আমার ড্যাড ছিল তোর পাপার সৎ ভাই। ছোটবেলা থেকে তোর পাপা হিংসে করত, কারণ দুই ভাই তোর পাপার থেকে আমার ড্যাডকে একটু বেশি ভালোবাসতেন। এটা ওনার সহ্য হতো না। উনি সবসময় চেষ্টা করতেন দুই ভাইয়ের চোখে আমার ড্যাডকে খারাপ করতে। এর জন্য উনি বহুত চেষ্টা করেছেন, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছিলেন। মনের মাঝে হিংসের বীজ রেখে দিনের পর দিন ভালো সাজার নাটক করে ড্যাডের ভদ্র ছোট ভাই হিসেবে নিজেকে গড়ে তুলছেন। আমার বোকা ড্যাডও তোর পাপার প্রতি এতটাই দুর্বল হয়েছিলেন যে উনি যা বলতেন সেটাই সত্যি বলে মেনে নিতেন। ছোট ভাইয়ের মিথ্যা ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলেন আমার ড্যাড, যার পরিণাম দিন শেষে নিজের প্যান্টটাই হারাতে হয়েছে ওনাকে। তাও আবার আদরের ছোট ভাইয়ের হাতেই। তোকে বলা হয়েছিল আমি সম্পত্তির লোভে নিজের ড্যাডকে মেরে দিয়েছি, তাই না? এটা মোটেও সত্যি ছিল না। আমার সম্পত্তির উপর কোনো রকম ইন্টারেস্ট ছিল না, জাস্ট একজনের প্রতি ছিল। সেটা তোদের পাপা খুব ভালো করেই জানত। হারাম চৌধুরী আমার কখনো মন থেকে ভালোবাসেনি, আর না নিজের পরিবারের অংশ ভেবেছে। ওনার নিজস্ব পরিবার বলতে শুধুই তোরাই ছিলি, সেখানে আমি মম ড্যাড কেউ ছিলাম না। কিন্তু আমার ড্যাডের নিজস্ব পরিবার বলতে সবাই ছিলি। মমও তোদের বাপকে নিজের বড় ভাইয়ের স্থানে জায়গা দিয়েছিলেন। উনি তো জানতেন না যে যাকে ভালোবাসে সম্মান দিয়ে বড় ভাইয়ের হাসনে বসেছিলেন তিনি একদিন তার স্বামী সন্তানের ক্ষতি করবে। দাদিজান মারা যাওয়ার পর দাদু ভাই অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলেন। উনি হয়তো বুঝে গিয়েছিলেন ওনার হায়াত বোধহয় বেশি দিন নেই, তাই উনি উকিল ডেকে সিদ্ধান্ত নেন দুই ভাইকে ওনার সব সম্পত্তি লিখে দেবেন। উনি তখন জানতেন না ওনার এই একটা সিদ্ধান্তের জন্য কতগুলো প্রাণ যাবে। চৌধুরী ইন্ডাস্ট্রির পেছনে দাদুভাই ও ড্যাড অনেক খেটেছে, একটা সাকসেস কোম্পানিতে রূপান্তর করেছেন। সেই সময় হারাম চৌধুরী কোম্পানির ধারে কাছে ছিল না। উনি তখন বড্ড খামখেয়ালি ছিলেন। ওনার জেদের কারণে কোম্পানি প্রায় 1 কোটি টাকা লোকসান হয়েছিল। এতে প্রচুর রেগে যান দাদুভাই, আর উনি পুরো কোম্পানিটাই ওনার বড় ছেলে মিস্টার আরমান চৌধুরীর নামে লিখে দেন। পরবর্তীতে তাদের 3 ভাই বোনের জন্য
শেয়ার রেখে যান। দাদুভাই ড্যাডকে কোম্পানির মালিক করেছিলেন। হারাম চৌধুরীকে ওনার গ্রামে জমি জমা ভিটামাটি সবটাই দিয়েছিলেন, যেন দুই ভাইয়ের ভেতরে কোনো রকম ঝামেলা না হয়। হিসাব করলে তোদের বাবাই বেশি সম্পত্তি পেয়েছিল, তবুও হারাম চৌধুরী লোভ কমেনি। ওনার চৌধুরী ইন্ডাস্ট্রির মালিকানা চাই। এটা যদি উনি একবার মুখ ফুটে ড্যাডকে বলতেন, তাহলে উনি হাসি মুখে দিয়ে দিতেন। বরং ড্যাড তোদের বাপকে জিজ্ঞাসা করেছিলেন ওনার মন খারাপ হয়েছে কিনা। চাইলে উনি বলতে পারতেন ড্যাড ওনাকে মালিকানা দিয়ে দিবে, কিন্তু এতে ওই হারাম চৌধুরীর মনে হয়েছে আমার ড্যাড ওনাকে দয়া করেছে। এর জন্য উনি প্রস্তাব নাকচ করে দেন। মনে মনে ফোন দিয়ে আটেন কিভাবে আমার ড্যাডকেই রাস্তার মাঝখান থেকে সরানো যায়। দাদুভাই মারা যাওয়ার পর একদিন বিশাল ঝামেলা হয় দুই ভাইয়ের মধ্যে। তুই তখন স্কুলে ছিলি, অনুজ আছে বাড়িতেই ছিল। মম দেশের বাইরে থাকলেও আমি ওই সময় দেশেই ছিলাম। আরবের সঙ্গে একটি ফুটবল ম্যাচ খেলতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরেছিলাম। ড্রয়িং রুমে প্রবেশ করতে উপরতলা থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে দুজনে ছুটে যাই। ঠিক তখনই তোদের বাপ আমার চোখের সামনে আমার ড্যাডের বুকে শুট করে দিল। চোখের সামনে নিজের জন্মদাতা পিতাকে রক্তাক্ত অবস্থায় দেখে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম আমি। নিজের চোখে যেন বিশ্বাস হচ্ছিল না চাচ্ছু এমনটা করলেন। কারণ আমরা সবাই জানতাম উনি ড্যাডকে অনেক ভালোবাসেন আর সম্মান করেন, কিন্তু এর পিছনে ওনার কুচ্ছেদ রূপটা ওই দিন দেখেছি। ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে উনি আমাকে মোটেও আশা করেনি। আমাকে তো একদমই না। উনি আমাকে সহ্য করতে পারেন না, যার ফলে ওনার হাতে থাকা গান আমাদেরকে তাক করে শুট করে দেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে রক্ষা করতে গিয়ে আরবের বুকে 4টে গুলি লেগে যায়। প্রথমে ড্যাড, তারপর বন্ধু নামক কাজিনের অবস্থা দেখে মাথায় আগুন ধরেছিল। কোনো দিকে না তাকিয়ে হারাম চৌধুরীর উপর হামলা পড়ি। আমি ভেবে নিয়েছিলাম হয়তো তোদের বাপকে নিজ হাতে মারব, নয়তো ওনার হাতে আমি মরব। ওখানে তোদের আম্মা উপস্থিত ছিল। আরবের অবস্থা দেখে দৌড়ে এসে ওকে ধরে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। নিজ তালায় ড্রয়িং রুমে নিয়ে আসতেই ওনার মনে পড়ল গাড়ির চাবি উপরে রাখা রয়েছে। উনি আরবকে সোফার উপর রেখে দৌড়ে আবার উপরে উঠে এলেন। অনু তখন রুমে ঘুমিয়েছিল। ওকে রুমে রেখেই বাইরে থেকে দরজা বন্ধ করে দিলেন, যাতে ছোট্ট মেয়েটা এগুলো না দেখতে পায়। কিন্তু বাইরে চিৎকার শব্দ শুনে ওর ঘুম ভেঙে যায় এবং নিজেকে ঘরবন্দি দেখে ভয়ে কান্না করে চিৎকার করে দিয়ে দরজা খুলতে বলে। ঠিক ওই মুহূর্তে তুই কই থেকে এসে অর্ধেক ঘটনা দেখে ভুল বুঝছিলি আর আমাকেই শুট করে দিলি। আমি ওই মুহূর্তে এতটাই রেগেছিলাম যে না চাইতেও তোকে হার্ট করছিলি। তখন আমার বাবা কী করেছিল বল? নিজের চোখের সামনে দুজন প্রিয় মানুষকে মরতে দেখে কিভাবে নিজেকে সামলে রাখতাম বল? তখন যদি চুপ করে থাকতাম তাহলে তোর ওই ফাকিং বাপ আমাকেও মেরে দিত। কিন্তু সেটা আমার আর ওনাকে করতে দেওয়া হলো না। ওনার আদরের বড় রাজকন্যা ওনার বাকি কাজটাই করে দিল। ট্যাসমি, আরিয়ান চৌধুরী, তুই যখন আমাকে শ্যুট করেছিলি ঠিক ওই মুহূর্তে তোর প্রতি সমস্ত ফিলিংস, সমস্ত বিশ্বাস ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছিল। তুই একবারের জন্য সত্যটা না জানার চেষ্টা করেও ওই বাস্টারের কথা শুনে গুলি করে দিলি। তুই চাইলে আমার হাত পায়ে শ্যুট করে আমাকে আটকে রাখতে পারতিস, কিন্তু না, তুইও তোর বাপের মতো অন্যের জীবন নিতে শিখে গেছিস। সেই দিন আমার বুকে নয়, আমার হৃদয় মেরে নষ্ট করে দিয়েছিস, যার জন্য আজ এই আমিটা একজন হৃদয়হীন মানুষে পরিণত হয়ে গেছি। তোর বাপ লোক লাগিয়ে ইচ্ছা করে আমার মমকে ড্যাডের মৃত্যুর খবর দিয়ে সেদিনই আমেরিকা থেকে নিয়ে আসে। আমার মম তখন 8 মাসের প্রেগনেন্ট ছিল। আমাদের কোনো অস্তিত্ব রাখবে না বলে তোর মহান পিতা মানুষ রূপে কুকুর দিয়ে লেলিয়ে দেয় মমের দিকে। এয়ারপোর্ট থেকে মম ও মামু কার নিয়ে ছুটে আসছিলেন, কিন্তু পথিক রাস্তার মাঝেই তোর বাপের ভাড়া করা লোক ট্রাক চাপা দিয়ে দেয়। মমদের গাড়িটা ভেঙে চুরে রাস্তার মাঝখানে পড়ে যায়। ওনাদের উদ্ধার করতে গিয়েছিলেন রাস্তার লোকজন। মামু একজন সাকসেস ডাক্তার হওয়ার সুবাদে বাংলাদেশে অনেকের সাথে কালেকশন ছিল। ওনাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মামুর অবস্থা এতটাই খারাপ ছিল যে সেখানে হাল ছেড়ে দেয় ডাক্তাররা। মামুর অবস্থা খুব একটা ভালো ছিল না, তবুও নিজের লোকজনের সাথে ঠিক করে মমকে নিয়ে আবারও আমেরিকায় ফিরবে। ওখানেই বেস্ট ডাক্তার দেখে মমের চিকিৎসা করবেন। মম 8 মাসে পেট নিয়ে যন্ত্রণায় ছটফট করছিলেন আর বারবার আমার কথা বলছিলেন। ওনার কোথাও না কোথাও মনে হয়েছিল আমি খুব বিপদের মাঝখানে রয়েছি। মায়ের মন তো, তাই আগে থেকে বুঝে গিয়েছিলেন ওনার আদরের ছেলে মৃত্যুর মুখে আছে। মামু বিড়িতে পা দেওয়ার সময় নিজের এক বন্ধুকে ফোন দিয়ে বাড়িতে যেতে বলেছিলেন। উনি খবর দেন ও আমাকে খাদ থেকে উদ্ধার করে। তোদের বাপ আমাকে শ্যুট করে বাড়ির পাশে জঙ্গলে খাদে ছুরি ফেলে দেয়, কিন্তু ওনার দুর্ভাগ্য আমি বেঁচে গেলাম। তোদের বাপের লোভ হিংসার জন্য
আমি আমার ড্যাড মম বন্ধুকে হারিয়েছি। আমার সুখের ছোট্ট পরিবারটা ধ্বংস করে দিয়েছিস। আমাদের এতিম করে দিয়েছে তোর বাপ। এত কিছুর পর কিভাবে মেনে নিলি? আমি তোদের ছেড়ে দেব? তোরা যাকে নিজের ভাই বলে চিনতিস, ও আসলে তোদের নিজের ভাই ছিল না। তোদের মাম্মার বাচ্চা না হওয়ার ফলে উনি আওরাবকে এতিমখানা থেকে দত্তক নিয়েছিলেন। চাচি আওরাবকে খুব ভালোবাসলেও হারাম চৌধুরী খুব একটা ভালোবাসতেন না, কারণ ওনার নিজের রক্তের সন্তান চাই। তারপর কয়েক বছর পর তোর জন্ম হয়। এত মহাখুশি হয় তোর বাপ, উনি তো ধরেই নিয়েছিলেন কখনো নিজের সন্তানের মুখ দেখবেন না, কিন্তু আল্লাহ ওনাদের কোল আলো করে তোকে দেয়। এই জন্যই সবচেয়ে বেশি তোকে উনি ভালোবাসতেন। তুই হচ্ছিস ওই হারাম চৌধুরীর চোখের মণি। তোর জন্য উনি সব করতে পারেন। উনি যদি নিজের পর কাউকে ভালোবাসে থাকেন, তাহলে সেটা শুধুমাত্র তোদের দুইজনকে ভালোবাসেন। আওরবের মৃত্যুতে চাচি ভেঙে পড়েন। হারাম চৌধুরীর কোনো যায় আসেনি। উনি তো আওরবকে ভালোবাসতেন না, শুধু বউয়ের জন্য লোক দেখানোর জন্য অগত্যা নিজের ছেলে বলে মেনে নিয়েছিলে। আমি কমা থেকে ফিরে আসার পর ছোট্ট লিজেকে পেয়েছিলাম। মামু মমকে ওই দিনের রাতেই বিড়ি থেকে নিয়ে এসেছিল, সঙ্গে আমাকেও। বোনকে অনেক কষ্ট করে বাঁচানো গেলেও আমার মমকে বাঁচাতে পারেনি। অতিরিক্ত রক্ত প্রবাহে উনি নিষ্ঠুর পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, আর আমিও কমায় চলে গিয়েছিলাম। এক নাগারে কথাগুলো বলে লিওয়ান থামলো। অনুভব করলো গালে তরল পদার্থ গড়িয়ে পড়ছে। সে তাচ্ছিল্য হেসে বাম হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে অশ্রু মুছে দুই বোনের দিকে তাকায়। অরি অনু এতটাই শখ যে তারা দুজনে চোখের পাতাও ফেলতে ভুলে গেছে। লিওয়ান উঠে দাঁড়িয়ে পেছনে ঘুরে আবারও বলতে শুরু করলো। থেকে ফিরে আসার পর প্রতিটা মুহূর্তে ভাবতাম কিভাবে তোদের ধ্বংস করব, কিভাবে হারাম চৌধুরীর সুন্দর পরিবেশটা শেষ করব। আমি পারলে ওই সময় বিটিতে ফিরে তোদের বাপকে নিজ হাতে খুন করতাম, কিন্তু মামু ও লিজার জন্য থামতে হয়েছে আমায়। হারাম চৌধুরীকে দিলাম 10 বছর সুযোগ। এর মাঝে নিজেকে গড়ে তুলেছি। প্রতি বছরই বিড়িতে এসে তোদের উপর নজর রাখতাম। মমের ইচ্ছা ছিল আমাকে ডক্টর রূপে দেখার, আর ড্যাডের ইচ্ছা ছিল ওনার মতো যাতে বিজনেসম্যান হই। সো 10 বছরের মধ্যে ওনার দুজনেরই ইচ্ছা পূরণ করেছি। এমনকি বিডিতে প্রাইভেট হসপিটালও স্থাপন করেছি। সব কিছু ভালোই চলছিল। আরবকে হারানোর পর ভেবেছিলাম আর কখনো কাউকে বন্ধু বানাবো না, কিন্তু রিক্কিকে পাওয়ার পর ও কিভাবে যেন আমার খুব কাছের একজন হয়ে উঠেছিল। ওকে কিভাবে কোথায় পেয়েছি সেটা পরে বলছি তোদেরকে। বিটিতে আমি যখনই আসতাম তখন ওকে নিয়ে আসতাম। বলতে পারিস ওই লুচ্চা আমাকে ছাড়া কোথাও বেশি দিন থাকতে পারতো না। ওকে রেখে লোকে যেখানে যায় না কেন, ও ঠিকই আমাকে খুঁজে সেখানে চলে আসতো। তারপর আমিও হাল ছেড়ে দিয়েছি। ওকে বগল দাবা করে সঙ্গে নিতাম। বাংলাদেশে আসার শুধুমাত্র লক্ষ্য ছিল হারাম চৌধুরীর কলজার টুকরা নয়নের মনিকে মারার। তোকেই মারার জন্য বিটিতে এসেছিলাম। সে সময় খুব ইচ্ছে ছিল ওই হারাম চৌধুরীর সামনে তোর আদরের বড় বোনকে টর্চার করে মারব। তাহলে উনি বুঝতেন চোখের সামনে প্রিয়জনের মৃত্যুর স্বাদ ঠিক কেমন লাগে। কিন্তু তোকে প্রথমে দেখার পর সবকিছু পাল্টে গেল। খবর পেলাম তুই একজন এসআইয়ের সঙ্গে প্রেম করছিস, এবং নিজের চোখেও তোদের একসাথে দেখেছি আমি। ওই দিনও তোর উপর সাংঘাতিক রাগ উঠেছিল। আমি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে এতিমের মতো ঘুরে বেড়াচ্ছি, আর তোরা সুখে শান্তিতে জীবনযাপন করছিস যেন আমাদের কোনো অস্তিত্বই ছিল না কখনোই তোদের মাঝখানে। তোকে মারার প্ল্যান ক্যান্সেল করে ঠিক করলাম তোকে নিজের রক্ষিতে বানিয়ে রেখে দেব। কিন্তু সেটাই পরবর্তী চেঞ্জ করে ভাবলাম তোকে না হয় বিয়ে করে নেব। তখন তোর বাপ চাইলেও আমার থেকে তোকে আলাদা করতে পারবে না। আর আমিও চেয়েছিলাম তোকে বিয়ে করে প্রতিটা মুহূর্তে কষ্ট দেওয়ার জন্য, কারণ তুই কষ্টে পেলে তোর ওই হারাম বাপের ছটফট করবে। আমাকে মেরেও তুই কিনা তোর থার্ড ক্লাস ভালোবাসার মানুষটাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতি। এটা আমি কখনই হতে দিতাম না। তাই তোকে তোর এই বিয়ের দিন তুলে নিয়ে এসে বিয়ে করে নিলাম। তোর সুখের সংসারকে জাহান্নামে পরিণত করে দিলাম, সঙ্গে তোর ওই হারাম বাপের শান্তিকেও অশান্তি করে দিলাম। চাইলেও তোর ওই বাপকে মৃত্যু দিতে পারতাম, কিন্তু ওই বাস্টার্ডকে এত সহজে মৃত্যু দিতে চাইনি আমি। একটু একটু করে ওনার সব সুখকে কেড়ে নিয়েছি। তোদের হয়তো এখনো বলিনি, ওনার সেই চৌধুরী ইন্ডাস্ট্রির মালিক এখন শুধুমাত্র আমি। আর এটা উনি মেনে নিতে পারছে না, তাই উঠে পড়ে লেগেছে তোকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার। তোর ছোট বোনের সাহসে সত্যিই প্রশংসা করতে হয়। আমার শত্রুর সাথে হাত মিলিয়ে প্ল্যান করে তোকে নিয়ে গেছে, সঙ্গে আমার আর একজন প্রিয় মানুষকেও ছিনিয়ে নিয়ে গেছে। তোর ওই ছলনাময়ী বোন, তোর ছোট বোনের থেকেও তুই আরও বেশি ছলনাময়ী। তুই আমার থেকে আমার হবু সন্তানকেও কেড়ে নিয়ে গেলি।
কথাগুলো বলে থামে লিওয়ান। মুহূর্তেই তার শান্ত চোখজোড়া হিংস্র হয়ে উঠল। তেরে এসে অরির দুই বাহু চেপে ধরে হিসিয়ে বলল, এই কেন এমনটা করলি বল, বলতো। তোকে তো সন্তান হারানোর জন্য একটু কাঁদতে দেখলাম না, আর না তোর পাপার কথা শুনে রিয়েক্ট করলি। তার মানে তুই এসব আগে থেকেই জানিস, তাই না? তুই আবারও তোর পাপার কথা শুনে এমনটা করছিস, আর করবি না কেন? পাপাকে পড়ি বলে কথা। তো তুই হারামজাদির অন্ধ মেয়ে। তোর থেকে এর যে ভালো কিছু আশাটা করাটাই বোকামি। আমারও ভুল হয়েছে তোদের থেকে সত্যটা আড়াল করে রাখা, কিন্তু আমি তো জানতাম না এর বিনিময়ে আমার নিষ্পাপ শিশুটাকে কেড়ে নিবি। এই বেবিটা তো তোরও ছিল না, ওকে মারতে একটু বুক কাঁপলো না? মানছি আমি খারাপ, অনেক খারাপ, তাই বলে কি আমার সন্তানটাও খারাপ? ওকে নিয়ে যেতে তোর এত সমস্যা ছিল? তাহলে আমাকে বললি না কেন? কেন বললি না আমায়? তোর পেটে 9টা মাসে থাকতো, তারপর না হয় আমি আমার সন্তানকে নিজেই মানুষ করতাম। তুই যদি একটা বাড়ি বলতি তোর পেটে আমার অংশ রয়েছে, তাহলে হয়তো তোকে হাট করে বাদ দিয়ে দিতাম, সব কিছু ভুলে তোরে আপন করে নিতাম। ওই আমার বেবিটার প্রাণের বিনিময়ে যদি তোর মুক্তি চাইতি, তাহলে আই প্রমিস আমি দিয়ে দিতাম। আমার ছোট্ট সন্তানকে আঁকড়ে ধরে বেঁচে থাকতাম, তোর লাইফে ভুলেও যেতাম না। কিন্তু তোর বাপে মিলে ওটাই ছিনিয়ে নিলি। তোকে কখনোই ক্ষমা করবো না আরিয়ানা চৌধুরী, কখনোই না। অরির পুরো পৃথিবী ঘুরছে। সে এখন অবিশ্বাস্য চোখে লিওয়ানের রক্তিম চেহারার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো দিয়ে নীরবে অশ্রু ধারা নামছে। সে কি বলবে ভাষা খুঁজে পেল না। তার পাপা এমন কিছু করতে পারে সেটা কল্পনারও বাইরে ছিল। তার পুরো শরীর কাঁপছে। অরি কোনো মতে নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা গলায় অস্ফুট স্বরে হঠাৎই একটা প্রশ্ন করে উঠল। আপনি আমায় এতটা ঘৃণা করেন? অরির কথা শুনে লিওয়ান অদ্ভুত হাসলো। সে এগিয়ে এসে অরির চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলল, ইয়েস, ট্রাস্ট মি আরিয়ানা চৌধুরী, তোকে আমি একটু ভালোবাসি না। জাস্ট আই হেট ইউ, আই রিয়েলি হেট ইউ। লিওয়ানের কথা শুনে অরি তাচ্ছিল্য হাসি দিল। সে তার প্রশ্নের জবাব পেয়ে গেছে। অরিকে চুপ করে থাকতে দেখে লিওয়ান সোজা হয়ে অনুর কাছে এলো। ফ্লোরে হাঁটু গেড়ে বসে অনুর মুখ থেকে কাপড় সরিয়ে দিল। অনুর চোখ দুটো অসম্ভব রকমের লাল হয়ে আছে। এখনো চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে মাথা নিচু করে বসে থাকলো। তার আজ কিছুই যে বলার ভাষা নেই। সবকিছু না জেনে শুনে অনেক বড় ভুল করে ফেলেছে, যার শাস্তি হয়তো তাকে এখন থেকে প্রতিনিয়ত পেতে হবে। অনুর থুতনিতে হাত রেখে রক্তিম মুখটা উপরে তুলে ভেজা চোখে চোখ রেখে লিওয়ান হিসিয়ে বলল, এখন চুপ কেন শালি সাহেবা? আজ আমায় গালি দিবে না? আমাকে হার্ট করার চেষ্টা করবে না? তোর বোনকে আমার কাছ থেকে মুক্তি করে নেওয়ার চেষ্টা করবে না? প্ল্যান করবে না? অনু চোখ নামিয়ে নিল। লিওয়ান আলতো হেসে অনুকে ছেড়ে উঠে গিয়ে চেয়ারে বসে একটা জোরে নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলো, রিকিকে পেয়েছিলাম আজ থেকে 12 বছর আগে, যখন ওর বয়স মেবি 19 কি 20 ছিল। আমার থেকে হয়তো 2 বছরের ছোট। কমাই থেকে ফেরার পর সিদ্ধান্ত নিয়ে এখানেই থাকবো, যতদিন না নিজেকে একজন শক্তিশালী হিসেবে গড়ে তুলি। এখানে প্রাইভেট মেডিকেলে ভর্তি হই। সারাদিন বাইরে কেটে যেত। মামুর অ্যাপার্টমেন্টে ফিরতে ইচ্ছে করতো না, শুধু বোনটার জন্য ফিরতাম। ওই দিন ক্লাব থেকে নেশা করে অনেক রাতেই ফিরছিলাম। আমার ওই বয়সে নেশা করাটা মারাত্মক লেভেলে গড়ে পৌঁছায়। নিজের মনের কষ্ট কামানোর জন্য কখনো যে নেশাকর হয়ে গড়েছি বুঝতেই পারিনি। সারাদিন স্বাভাবিক থাকলেও রাতে বিগড়ে যেতাম। কখনো কোথায় অন্যায় কাজ দেখলে মাথা গরম হয়ে যেত। তারপর ঝামেলা করে হলেও সব কিছু মিটিয়ে নিতাম। ওই রাতেই অনেক সোনাফলের বৃষ্টি হচ্ছিল। আমার হাতে মদের বোতল ছিল 2টা, একটা খালি আর একটা অর্ধেক। মাথালয়ে একা একা নিজন রাস্তায় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। পাশে একটা এতিম ছেলে, ওটা দেখতে পেলেই খুব কষ্ট করত। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে আবারও এলোমেলো পায়ে সামনের দিকে হাঁটা ধরি। অনেক দূরে যাওয়ার পর রাস্তার একপাশে ঘন জঙ্গলের ভেতরে থেকে গোকানির শব্দ শুনে থেমে যাই। মনের ভুল ভেবে এগিয়ে যেতে চাইলেও কিভাবে জঙ্গলের ভেতরে চলে যাই। সেখানে গিয়ে দেখে 3 জন লোক একটা ছেলেকে হাত পা বেঁধেই ইচ্ছা মতো মারছে। ফর্সা ছেলেটার পুরো শরীরটা রক্তাক্ত হয়ে উঠেছিল। যন্ত্রণায় শুধু মুখ দিয়ে গুঙ্গনের মৃদু আওয়াজ বের হচ্ছে। ওই সময় যদি আমি কিছু না করতাম, তাহলে হয়তো ওই লোকগুলো ছেলেটাকে মেরেই ফেলতো। নিজেও নেশাগ্রস্ত হওয়া সত্ত্বেও হিংস্র জানোয়ার হয়ে উঠি, কারণ ওই লোকগুলোর জায়গায় হারামজাদের ওই ছেলেটা জানোয়ার নিজেকে দেখতে পাচ্ছিলাম। হাতে থাকা মদের বোতল ভেঙে সোজা লোকটার পিঠে ঢুকে দিই। ওদেরও মারছি, নিজেও মার খেয়েছি, তবুও শেষে ছেলেটাকে বাঁচাতে পেরে
ভালোই লাগছিল। জঙ্গল থেকে বের হয়ে এসে মামুনকে কল দেয়, লোকেশন জানাই। তারপর রাস্তার পাশে দুজন সেন্সলেস হয়ে পড়ে থাকি। জ্ঞান ফেরার পর নিজেকে হসপিটালে আবিষ্কার করি। পাশেই মামু গম্ভীর মুখে দাঁড়িয়েছিলেন। ততক্ষণে রাত পেরিয়ে দিনের আলোয় ফুটে গেছে। সব ঘটনাই মামুকে খুলে বলি। তারপর দুজন মিলে ওই ছেলেটার কাছে যাই। একটা কেবিনে সফেদ বেটে শুয়েছিল। আমাকে দেখে মিষ্টি একটা হাসি উপহার দিয়ে ধন্যবাদ জানায় তার প্রাণ বাঁচানোর জন্য। মামু টুকটাক কথা বললে কেবিন থেকে বের হয়ে যাওয়ার পর আমি ওরে জিজ্ঞাসা করছিলাম আসল কাহিনী কি। এমনি এমনি তো আর কেউ কাউকে মারতে চায় না, আর ছেলেটাকে দেখেও খারাপ মনে হয়নি। অনেকবার জিজ্ঞাসা করার পর ওই ছেলেটা প্রথমে তার নাম বলে। ওর নাম লর্ড রেডিকি। সবাই রিক বলেই চিনত। হ্যাঁ, ওই রিক ছিল। ওর নাম শুনে বুঝলাম ও খ্রিস্টান ধর্মের, কিন্তু পরে ওর অতীত পরিচয় জানার পর ভুল ধারণা ভেঙেছিল। নিউ ইয়র্ক সিটিতে পুরো পরিবার নিয়ে বসবাস করত। রিকির ড্যাড সিস্টার ইরফান মির্জা ছিলেন একজন জার্নালিস্ট। মিসেস লাইলা মির্জার সঙ্গে প্রেমের সঙ্গে করেই বিয়ে করেছেন। উনি খ্রিস্টান ছিলেন, বিয়ের আগে মুসলিম ধর্ম গ্রহণ করেন। ওনাদের 3 ছেলে মেয়ে নিয়ে একটা ছোট্ট একটা সুখের পরিবার ছিল। মিস্টার ইরফান মির্জা জবের সুবিধায় এদেশ ওদেশ ঘুরে বেড়াতো। রিক্কি মেজর সন্তান ছিল। ওর বড় বোন ও ছোট বোনও ছিল। 5 জনের সংসার খুব ভালো করেই যাচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন মিস্টার ইরফান মির্জা ইটালির খারাপ লোকজনের খপ্পরে পড়ে। লোকগুলো নারী শিশু পাচারের সঙ্গে জড়িত ছিল, আর উনি এসব তথ্য সংগ্রহ করে ফেলেন। কিন্তু ওখান থেকে আসার সময় ধরা পড়ে। বহুত কষ্টে নিজের জীবন বাঁচিয়ে ইতালিতে পালিয়ে এসেছে। তখন রিক্কির বয়স 10 বছর ছিল। মিস্টার ইরফান মির্জার নিজ বাড়িতে ফিরে সিদ্ধান্ত নেন বউ বাচ্চা নিয়ে এই দেশ ছেড়েই অন্য কোথাও পালিয়ে যাবেন। কিন্তু ওনার দুর্ভাগ্য, লোকগুলো ওনার পুরো ডিটেলস বের করে সোজা বাড়িতে হামলা দেয়। ওনারা মধ্যবর্তী শ্রেণী ছিল, যার ফলে গার্ড সিসিটিভি ছিল না তাদের রক্ষা করার জন্য। তারপর রাতের বেলা রিক্কি সহ সবাই ঘুমিয়েছিল। তারা জানতো না সকালে এই দেশ ছেড়ে চলে যাবে, কিন্তু এটা জানতো না এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। লোকগুলো খুব সাবধানের সঙ্গে ভেতরে প্রবেশ করে প্রথমেই হামলা করে ঘুমন্ত রিক্কির ড্যাডের উপর। ওনাকে ঘুমিয়ে থাকা অবস্থায় কুপিয়ে হত্যা করে। অদ্ভুত সঙ্গে মিসেস লাইলা মির্জার ঘুম ভেঙে যায়। ধরপড় করে উঠে নিজের চোখের সামনে নিজের প্রাণপ্রিয় স্বামীর অমন অবস্থা দেখে চিৎকার করে ওঠেন। দৌড়ে স্বামীর কাছে আসতে চাইল, ওনাকে আসতে দেওয়া হয় না। জানোয়ারগুলো ওনাকে ধর্ষণ করে। গভীর রাতে মমির চিৎকারের শব্দ পেয়ে 3 জনের ঘুম ভেঙে যায়। রুম থেকে বের করে দৌড়ে পাশের রুমে যেতেই পুরো পৃথিবী থমকে গেল। ততক্ষণে মিসেস লাইলা মির্জা মৃত্যুবরণ করেছেন। রিক্কির বড় বোন ভয় পেয়ে ছোট ভাই বোনদের নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই একটা লোক রিক্কির বড় বোনের 2 পায়ে শুট করে দেয়। ছোট্ট মেয়েটা চিৎকার করে দেয়, মুখ থুবড়ে পড়ে যায়। তবুও সে রিক্কিকে বারবার বলেছিল বোনকে নিয়ে পালিয়ে যেতে। এদিকে রিক্কি কাঁদতে কাঁদতে আধামরা হয়ে গেছিল। চোখের সামনে মা বাবার নিথর দেহ দেখে পাগল হয়ে গেছিল। তার উপর আবার বড় অপর অবস্থা দেখে সে কিভাবে তাকে ফেলে পালিয়ে যেত। ও 2 বোনকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু ছোট ছেলেটা অমন দানবদের সঙ্গে পেরে ওঠেনি। বরং সেও খুব বাজেভাবে মার খেয়ে রক্তাক্ত শরীরে পড়েছিল। সে চোখের সামনে নিজ কলিজার টুকরা বোনের মৃত্যু দেখেছে। ও কতই না আকতি মিনতি করেছিল ওর ওই 2 বোনকে যেন কিছু না করে। ওদের বদলে ওর জীবনটাও দিতে প্রস্তুত ছিল, তবেও যেন ওর বোনদের না মারে। কিন্তু জানোয়ারগুলো এমন ভাইয়ের সামনেই 2 বোনকে রেপ করে হত্যা করে। তারপর পুরো বাড়িতে আগুন দিয়ে সব প্রমাণ নিয়ে চলে যায়, আর সেই আগুনের ভেতরে ফেলে যায় একজন অভাগা সন্তান ওরফে অভাগাকে। রিক্কি বেঁচে গেলেও লাশ হয়েছিল। পুরো 5 বছর হাসপাতালে বেডে মরা লাশের মতো পড়েছিল। ওখানকার একজন ডাক্তার ওকে চিকিৎসা করেছিল। রিক্কি অদ্ভুত আচরণ দেখে ভেবেছিল রিক্কি পাগল। ও এমনকি 1 বছর পাগলাগারোতে রেখেছিল। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর মানসিকভাবে সুস্থ হয়। ও তো এই পৃথিবীতে বলতে কিছুই ছিল না, তাই তাকে এতিমখানে দেওয়া হয়। রিক্কি সেখানেও 2 বছর ছিল। তারপর 18 বছর হওয়ার পর ওখান থেকে চলে আসতে হয়। তারপর থেকে ওই রাস্তায় রাস্তায় মানুষ হয়। ওই দিনের ঘটনার পর তার কপালে সুখ বলতে কিছু ছিল না। ও সুইসাইড করার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে ভেবেছিল
ও যদি মরে যায় তাহলে ওই জানোয়ারগুলোকে উচিত শিক্ষা দিবে কিভাবে? ওই একটা প্রতিশোধের নেশায় হাজার কষ্টের মাঝে বেঁচে ছিল। যে ছেলে 3 বেলা মায়ের হাতে তৃপ্তি সহকারে ভাত খেয়েছে, ওই ছেলে 2 বছর ধরে রাস্তায় রাস্তায় ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে নিয়ে খেয়েছে। প্রতিটা রাত গাছের উপর শুয়ে শুয়ে কাটিয়েছে এক কাপড়ে। বছরের পর বছর পার করেছে এক কাপড়ে। ও বেশিরভাগই জঙ্গলের মধ্যে কাটিয়েছে। রাস্তার পাশ থেকে বড় বড় পলিথিন কাগজ হাবিজাবি কুড়িয়ে ছোট্ট একটা ঘর তৈরি করেছিলেন গাছের উপর। ওর ওইভাবে জীবনটা কেটে যেতে শুরু করে। তারপর একদিন রাতে একাই ঘুরে বেড়াচ্ছিল। একটা ছেলে একজনের পকেট মেরে পালায়। তখন ওই লোকটা পাশ দিয়ে যাচ্ছিল। তখন লোকগুলো ভুল বুঝে ওরে ধরে মারতে থাকে। ওকে টেনে টেনে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়েছিল। উদ্দেশ্য ছিল কিডনি বের করে নেওয়ার, কিন্তু ওই উদ্দেশ্যের এক বালতি ঢেলে দিয়ে ভুলক্রমে আমি উপস্থিত হই। ওই সব ওই ছেলেটার মুখ থেকে শোনার পর নিজের বুকটা ফেটে যাচ্ছিল। আমি ভেবেছিলাম শুধু আমার উপর ভাগ্য খারাপ, কিন্তু ওই ছেলেটা দেখে মনে হয়েছিল আমার থেকে ওর ভাগ্যটা নিষ্ঠুর। ওকে কথা দিয়ে ওর পাশে আমি থাকবো। শত্রু শত্রু যদি বন্ধু হতে পারে তাহলে এদিম এদিম বন্ধু হতে পারবে না কেন? ও আমার সাথে আসতে চায়নি। আমি এক প্রকার ওকে জোর করে ধরে বেঁধে মামুর অ্যাপার্টমেন্টে নিয়ে আসি। তারপর ওর কোলে নিজের ছোট বোনকে তুলে দেই। বলেছিলাম আজ থেকে তোর এই ছোট বোন একটা। এরিনকে ওর বোন বানিয়ে দিয়েছিলাম। 2 বোনকে পেয়েও কিছুটা হলেও রাজি হয়েছিল আমার কাছে থাকার জন্য। ও ছোট লেজেকে কোলে নিয়ে ওদিন অনেক অনেক কাঁদছিল। বলতে পারিস লেজেকে রিক্কি মানুষ করে বড় করেছে। ছেলেটার খুব ট্যালেন্ট ছিল। পড়াশোনা না করলেও সব কিছু খুব সহজে বুঝে যেত। মজার বিষয় হলো ওকে আর লিজাকে বাড়িতে আমি আর এরিনেই পড়িয়েছে। তারপর বিজনেস শেখার জন্য কোর্স করেছি। ওকে করতে যা যা প্রয়োজন সব কিছু করে খুব আদরের সাথে নিজের কাছে রেখেছি। ফাইট, মার্শাল আর্ট, বক্সিং, গুন্ডামি সব কিছু নিজের সঙ্গে ওকে শিখেছি। ওকে প্রথম যখন পেয়েছি তখন রোগা শ্যামলা হ্যাংলা পাতা ছিল। কয়েক বছর পর ওই ছেলেটা একজন সুদর্শন যুবকে পরিণত হয়। দুজনে মিলে ইতালিতে গিয়েছিলাম। ওই লোকগুলো 14 গোষ্ঠীর ঠিকানা বের করে ফেলি। লাইফে প্রথম আমার আর রিক্কির হাতে ওই বাস্টার্ডগুলোকে খুন করেছি। খুব জঘন্যভাবে মৃত্যু দিয়েছিলাম। ওখান থেকে সব কাজ ছেড়ে ফেলে আসার পর ভেবেছিলাম রিক্কি হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু ওই লুচ্চাটা আঠার মতো পিছু লেগে থাকে আমার সাথে। ও আমাকে কথা দিয়েছিল কখনো ছেড়ে যাবে না, সবসময় পাশেই থাকবে। ওর প্রতি আমিও দুর্বল ছিলাম, বলতে পারিস খুব ভালোবাসি। তাই আমি আর ওকে কোথাও যেতে দিলাম না। ধীরে ধীরে ও এক সময় আমার সব কাজে ডানা ধরে উঠল। আমার অতীতের সব কাহিনীও জানতো। দুজন মিলে প্ল্যান করতাম আরাম চৌধুরী কীভাবে সহায়তা করা যায়। জানিস ওর লাইফে এরিন, লিজা বলতে আর কোনো মেয়ে ছিল না। ও শুধু আমাদের সাথেই মিশত। কিন্তু 4 বছর আগে বিড়িতে যাওয়ার পর যখন একটা হাই স্কুলে পড়া মেয়েকে দেখে তখন ওই মুখ থুবড়ে মেয়েটার প্রতি আসক্ত হয়ে পড়ে। ওই মেয়েটা আর কেউ না, বরং তুই ছিলি, অনন্যা চৌধুরী। তোরা কি ভাবছিলি রিক্কি তোকে ওই লিও মেনশনে দেখে প্রেমে পড়েছিল? হুম, ও তো তোকে 4 বছর ধরে ভালোবেসে আছে। আমরা যখনই বিটিতে গেছি ওই হারামজাদা তখনই তোর হাই স্কুলের বাইরে থেকে তোকে দেখতো, তোকে এক প্রকার ফলো করতো। তারপরও জানতে পারলো সে যে মেয়েটার প্রেমে হাওডুবু খাচ্ছে সে আর কেউ নয়, বরং আমার চরম শত্রু ছোট মেয়ে। বিশ্বাস কর, ও এটা জানার পরই তো সরে এসেছিল। কারণও চাইনি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে। এরপর বছর পেরিয়ে গেল। একদিন ওর পার্সোনাল ডায়েরিতে অনেকগুলো ছবি দেখে বুঝতে বাকি ছিল না কি হয়েছে। আমি কিছুই বলিনি। তারপর আবারও 2 বছর পর বিটিতে যাই। সেই সময় 1 মাসের মতো দেশে ছিলাম হাসপাতালের কাজে। তখন খেয়াল করি রিক্কি হুটহাট গায়েব হয়ে যেত। আমি নিজেই ওকে একদিন ফলো করি এবং ওই দিন হাতে নাতে ধরা খেয়েছিল আমার কাছে। বিকেলবেলা তুই বান্ধবীদের সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে ফুচকা খাচ্ছিলি আর হাসাহাসি করছিলি। আর ওই শালা লুকিয়ে থেকে তোকে দেখছিল। আমাকে দেখা মাত্রই দৌড়ে পালিয়ে যায়। ভেবেছিল ওই রাস্তার মাঝখানে ওকে ধরে পিটাবো আমি। লিও মেনশনে আসার পর অনেক রেগেছিলাম আমি, কারণ আমি জানতাম তুই রিক্কির জন্য সঠিক মেয়ে নস। ওকে বরাবর বুঝে তোর থেকে দূরে সরাতে পারলাম না। ওই দিনেই আমরা ব্যাক করি।
তারপর আর আমি বিটিতে গেলেও ওকে বেশি নিয়ে যেতাম না। আমি চাইনি তোর মায়ে জড়িয়ে যাগো। এইভাবেই আবারও 2 বছর পার হয়ে যায়। ভেবেছিলাম রিক্কি তোকে ভুলে গেছে, কিন্তু বিটিতে যাওয়ার পর কয়েকদিন পর আমাকে ভুল প্রমাণ করে দিয়ে তোকে দূর থেকে দেখতো। আগে হাই স্কুলের বাইরে থাকতো, আর তখন কলেজের বাইরে থেকে আমি ওকে মেরে ওর তা থেকে তুই নামক ভূতটাকে ছাড়াতে পারিনি। তারপর বাধ্য হয়ে নিজেই হাল ছেড়ে দিই। তোর মনে আছে অনু, ওই যে বিটিতে থাকতে বান্ধবীর বাড়ি থেকে উল্টো পথ দিয়ে বাড়ি ফিরেছিলি? অনেক ঝড় হচ্ছিল, তোকে কয়েকজন বকাটে ছেলে অজ্ঞান করে দিয়ে জঙ্গলের ভেতরে নিয়ে যাচ্ছিল। ওই রাস্তা দিয়ে আমরাই ফিরছিলাম। ওকে আমি চিনতে না পারলেও রেখে ঠিকই চিনতে পেরেছিল। আমাকে গাড়িতে ফেলেও নিজে দৌড়ে গিয়ে তোকে বাঁচিয়ে নিয়েছিল। তোকে যে ছেলেটা স্পর্শ করেছিল, ওই ইডিয়েট ওই ছেলেটাকে কোমায় পাঠিয়ে দিয়েছে। তাদের সাঙ্গুপাঙ্গুদের হাসপাতালে ভর্তি করে দিয়েছে। গার্ডরা যদি ওকে টেনে নিয়ে না যেত, ওই রাতে জঙ্গলের ভেতর ওদের সবকটা লাশ পাওয়ারে থাকতো। আমাকে কিছুই করতে হয়নি, আমি জাস্ট দাঁড়িয়ে তামাশা দেখছিলাম। শুধু তোকে একবার না, বহুবার দূর থেকে রক্ষা করেছি রিক্কি। এমনকি আমার পা ধরে ঝুলে থেকে বলেছিল তোর যেন কোনো ক্ষতি না করি আমি। ওই দিন রেগে মেগে ওকে লাথি মেরে দূরে সরিয়ে দেই। তবুও আবার এসে 2 পা চেপে ধরে ফুলের মাঝখানে বসেছিল। না নিজে কোনো কাজ করেছে, আর না আমাকে কোনো কাজ করতে দিয়েছে। ও জেদের কাছে হেরে গিয়ে কথা দিলাম তোর কোনো ক্ষতি করব না আমি, কিন্তু এটাই বলেছি তুই যদি কখনো আমার কাছে বাধা সৃষ্টি করিস তাহলে আমি ছেড়ে দিব না। ও মেনে নিয়েছে। তারপর তোর বোনকে বিয়ে করার পর যখন সর্বপ্রথম লিও মেনশনে এসেছিলি, তখন তুই না দেখলেও আমি ওই ইডিয়েটটার চোখে না পাওয়ার ভালোবাসার কষ্ট দেখেছি। ও বারবার তোকেই দেখছিল আর আমাকে ইশারায় শান্ত থাকতে বলছিল, আমি যাতে রেগে না যাই। তার জন্য ও মিথ্যে নাটক করেছিল তোর সাথে। তোর গলা যখন চেপে ধরে তখন তুই খেয়াল না করলেও আমি খেয়াল করেছি। ওর হাত কাঁপছিল। ও তখন শুধু একটা জিনিসে চাচ্ছিল, তুই সেফলি ওখান থেকে চলে যা। এই জন্য বারবার তোকে চলে যেতে বলছিল, কারণ ও ভয় পাচ্ছিল তোকে নিয়ে আমি রেগে মেগে গিয়ে যেন তোকে হার্ট না করে ফেলি। কিন্তু শালি তুই তুই উল্টো ফুলদানি দিয়ে ওর মাথা ফাটিয়ে বোনের কাছে চলে গেছিস। আমি দৌড়ে গিয়ে রিক্কিকে ধরে জিজ্ঞাসা করেছিলাম ও ঠিক আছে কিনা। তোর উপরে অনেক রাগ উঠেছিল, ভেবে নিয়েছিলাম উপরে গিয়ে তোকে একটা থাপ্পড় মারবো, কিন্তু শালার জন্য মারতেও পারেনি। ও ফাটা কপাল চেপে ধরে আমাকে রিকোয়েস্ট করেছিল তোকে যেন না মারি। বিশ্বাস কর, তখন আমার খুব ইচ্ছা করছিল তোর মতোই ফুলদানি দিয়ে আর একটা বাড়ি মেরে হাসপাতালে পাঠিয়ে দেই। তারপর নিজকে বহুত কষ্টে সামলে নিয়ে আবারও ওই গাধাকে বুঝিয়েছি তোর থেকে দূরে থাকতে। কিন্তু ওই এডিয়েট তোর জালে ফেসে গিয়েছিল একদিন। তুই জানতিস রিক্কি হতে কিছুই জানে না, কিন্তু না, ওর সব কিছু জেনে শুনে আগুনকে বিয়ে করে একেবারে আমার কাছ থেকে নিয়ে এসেছে। রিক্কি জানতো না তুই ভালোবাসার নাটক করছিস। বিয়েটাও জাস্ট প্ল্যানের অংশই ছিল। ওই এডিয়েট সব জেনেও তোকে আপন করে নিয়েছে, কারণ ও জানতো একদিন না একদিন তুই ঠিকই ওকে ভালোবাসবি। ও বলেছিল আমায় ওর ভালোবাসা যদি সত্য হয় তাহলে তুইও রিক্কিকে ভালোবাসতে বাধ্য। জানিস, ওকে আমি যখন তোদের ডিভোর্সের কথা বললাম তখন ওর চোখে পানি দেখেছি। ওই ছেলে খুব সহজে কাঁদে না, কোনো মেয়ের জন্য তো কখনোই না। সেখানে তোর মতো স্মরণাময়ের জন্য ও ওই দিন কেঁদেছে। আমি ওকে 1000বার বলেছি তোর জন্য ওর জীবনটা ধ্বংস হয়ে যাবে। সব কিছু জেনে শুনে তোকে ভালোবেসেছে, কিন্তু তুই তুই কি করলি? ওই ছেলেটাকে ভালোবাসার সুযোগ নিয়ে ওকে মেরে দিলি। এই তোর শত্রুতা তো আমার সাথে ছিল, তাহলে কেন ওকে মারলি? ও তোকে তো কোনো হার্ট করেনি, বরং আগলে রেখেছিল। তোকে খুব ভালোবেসেছিল, কিছুতেই সেই মূল্য দিতে পারি না। আরে নিজের ভালো পাগলেও বোঝে, সেখানে তুই নিজ হাতে তোর সর্বনাশ করেছিস। রেক্কির ভুল ছিল তোকে ভালোবাসা, ওর ভুল ছিল তোর মতো ছলনাময়ী একজন মেয়েকে বিয়ে করা, যে মেয়ে ওর এক আকাশ সমান ভালোবাসার বদলে মৃত্যুদান করলো। ও মরে গেছে, তোকে নিঃশর্তভাবে ভালোবেসেও আসছে হেরে গেছে। যার থেকে চেয়েছিল একটু ভালোবাসা, দিন শেষে তার থেকেই পেয়েছে ঘৃণা। লিবান এক নাগারে কথাগুলো বলে থামলো। দিকে অরি ও অনু আরেক দফা ধাক্কা খেলো। অনুর তো পুরো পৃথিবী ঘুরছে। সে কল্পনাতেও ভাবেনি ওই মানুষটা তাকে এতটা ভালোবেসেছিল। সে পরিবারের ভালোবাসায় অন্ধ হয়ে একটা জীবন নিয়ে নিল। এটা সে কিভাবে সইবে? আদৌ মেনে নিতে পারবে তো? অনু হঠাৎই কেঁদে উঠল। তার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। চোখের সামনে রিক্কির হাসি মাখা মুখটা বারবার ভেসে উঠছে। সে কেন এই মানুষটাকে একটু ভালোবাসলো না? কেন ও এমনটা? কেন
তার কানের কাছে একটাই শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, রিক্কি নেই, তার স্বামী নেই। এটা ভাবতে অনু চিৎকার করে উঠল। লিওয়ান তাচ্ছিল্য হেসে এগিয়ে এসে তার সামনে হাঁটু গেড়ে বসে হিসিয়ে বলল, এই মেয়ে, তোকে আমি কি শাস্তি দেবো বল? তুই নিজে তো তোর সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছিস। এখন হাজারবার চাইলেও সেটা আর ফিরে পাবি না। সেখানে আমি আর কি শাস্তি দেব তোকে? নিজের সুখ কিভাবে নিজ হাতে বিসর্জন দিতে হয় সেটা তোর থেকে শেখা উচিত। অ্যান্ড ইউ ডিজার্ভ ইট, মিসেস অনন্যা মির্জা। নিস্তব্ধ একটা ফাঁকা রুমের মাঝে দুজন ব্যক্তি বাধা অবস্থায় রয়েছে। মাত্রই তাদের জ্ঞান ফিরে এসেছে, কিন্তু কেউ কোনো রকম শব্দ করতে পারছে না, কারণ তাদের মুখটাও বাঁধা রয়েছে শক্ত কাপড় দিয়ে। মিস্টার আরহাম চৌধুরী হাতে পায়ের বাঁধন খোলার জন্য চটফট করছে। তার পাশে চেয়ারে মিসেস মারিয়ানা চৌধুরীও রয়েছেন। উনি চোখ দুটো বড় বড় করে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছেন এটা কোন জায়গা, লিওয়ান তাদের কোথায় নিয়ে এসেছে, কিন্তু বুঝতে পারলেন না। চোখের সামনে আবছা আলোয় শুধু একটা ফাঁকা রুমই দেখতে পাচ্ছেন। হঠাৎ করে দরজা খোলার শব্দ পেয়ে দুজনেই চট করে তাকায় এবং দরজার কাছে দুই মেয়েকে এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তারা কিছুটা অবাক হয়। অরির পরনে এখনো হাসপাতালের ড্রেস রয়েছে, চোখজোড়া অসম্ভব রকমের লাল হয়ে আছে, সঙ্গে ফুলেও গেছে, মাথা চুলগুলো এলোমেলো হয়ে আছে। অনুরও একই দশা। এই মুহূর্তে দুই বোনকে দেখে পাগলির থেকেও কম লাগছে না। অরি অনু রোবটের মতো হেঁটে এগিয়ে এলো ওনাদের সামনে। দুই বোন তাদের মাম্মা পাপার মুখের বাঁধন খুলে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। মিস্টার আরহাম চৌধুরী কপাল কুঁচকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমাদের? দুজনে এমন বিবাহ করছো কেন? আর আমাদের সব বাঁধন খুলে দাও। ওনার কথা শুনে দুই বোনই ফ্লোরের মাঝে বসে পড়ল। মেয়েদের অস্বাভাবিক আচরণ করতে দেখে মিসেস মারিয়ানা চৌধুরী বলে উঠলেন, কি হয়েছে তোমাদের? লিওয়ান তোমাদের সাথে কি করেছে? তোমরা এমন করছো কেন? আর লিওয়ান কই? তোমরা কিভাবে মুক্ত হলে? এই যে শাশুড়ি আম্মা, আপনার বড় জামাই এখানে। মিসেস মারিয়ানা চৌধুরীর কথা শেষ হতে লিওয়ান দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে করতে কথাটা বলে। তাকে দেখে মিস্টার আরহাম চৌধুরী গর্জে উঠে বলল, জানোয়ার, আমার মেয়েদের সাথে কি করেছিস বল? লিওয়ান এগিয়ে এসে ধীর কণ্ঠে বলল, বেশি কিছু করিনি, জাস্ট আপনাদের ফুলের মতো পবিত্র অতীতের গুণা গুছিয়েছি। মিস্টার আরহাম চৌধুরী চমকে উঠল। লিওয়ান কি তাহলে সবটা বলে দিয়েছে? না না, মেয়েরা যদি এই সবটা জেনে যায় তাহলে যে তাকে ঘৃণা করবে আর ভালোবাসবে না। তিনি আদরের মেয়েদের কাছ থেকে একটু অবহেলা সহ্য করতে পারবেন না, কিছুতেই না। ওনার ভাবনার মাঝে অরি শান্ত গলায় জিজ্ঞাসা করলো, কেন করলে এমন পাপা? আমি জানি তুমি ইচ্ছে করে আমার জুসে ঔষধ মিশিয়ে দিয়েছো, আর আজ যা হয়েছে আমার সাথে তার পেছনে শুধুই তুমি আছো। আমি তো বলেছিলাম বেবিটাকে দুনিয়ায় নিয়ে আসবো, খুব আদরের সাথে মানুষ করব, এটাও বলেছি। তোমাদের অসুবিধা হলে আমায় বলতে পারো, আমি আমার সন্তানকে নিয়ে তোমাদের থেকে অনেক অনেক দূরে চলে যেতাম। কিন্তু তুমি কি করলে? আমার সন্তানকে ছিনিয়ে নিলে। ও শুধু এই মানুষটার রক্ত ছিল না, ও তো আমারও রক্ত ছিল, আমারও অংশ, আমার সন্তান ছিল। তুমি আমার কথাটা একটাবারও ভাবলে না? তুমি কেন এমনটা করলে? জবাব দাও। আজ আমি একজন মা হয়ে সন্তানকে হারিয়ে ফেলার জন্য কৈফিয়ত চাইবো। তুমি একজন পিতা হয়ে কেন করলে এমনটা আমার সাথে? কেন? কি করতাম আমি বলো? আমি চাইনি আমার মেয়ের গর্ভে কোনো শয়তানের অংশ থাকুক। ওই জানোয়ারটা তোমাকে তো কম কষ্ট দেয়নি, তাহলে ওর বাচ্চার প্রতি তোমার এত কিসের দরদ? তুমি কি ভুলে গেলে ও তোমার সাথে ঠিক কি কি করেছে? পাপার কথা শুনে অরি হাসলো, চোখে চোখ রেখে বলল, তুমিও হয়তো ভুলে যাওনি তোমরা ওনার সাথে ঠিক কি কি করেছো। নিজের বড় ভাইকে মারতে একটুও হাত কাঁপলো না? একটা সুখের সংসার ভেঙে দিতে একটু কি বুকে বিঁধলো না? তুমি এতটাই পাষাণ ছিলে পাপা। এই পাপাকে তো আমরা কখনো চাইনি, তাহলে কেন এমন হলে? জাস্ট একটু সম্পত্তির জন্য তিনটা জীবন কেড়ে নিলে। আজ আমাদের সঙ্গে যা যা হয়েছে সবকিছু তোমার করা অতীতের ফল। তুমি যে এতটা নিষ্ঠুর মানুষ হবে তা স্বপ্নেও ভাবতে পারিনি পাপা। তোমায় পাপা বলতেও এখন ঘৃণা করছে আমার। মিস্টার আরহাম চৌধুরী যেটার ভয় এতদিন ধরে পেয়ে এসেছিল ঠিক আজ সেটাই হলো। মিসেস মারিয়ানা চৌধুরী ধীর কণ্ঠে বলল, প্লিজ মামুনি, এভাবে বলো না। উনি যা করেছেন সবটাই তোমাদের জন্য করেছে। তোমাদের পাপা তোমাদের খুব ভালোবাসে। মাম্মার কথা শুনে অনু দাঁড়িয়ে কাছে এগিয়ে এসে চিৎকার করে বলল, ভালোবাসা মাই পুত, কিসের ভালোবাসার কথা বলছো মাম্মা? সন্তানের ভালোবাসলে কি অন্য সন্তানের জীবন কেড়ে নেওয়া যায়? অন্য সন্তানকে এতিম করতে একটুও লজ্জা করলো না? কি দোষ করেছিল ওনারা, যা শাস্তি হিসেবে মৃত্যুই দিলে? তুমি তো সবটা জানতে মাম্মা, তাহলে কেন এতদিন আমাদের কিছু বলনি? কেন নিজের মধ্যে লুকিয়ে রেখেছো? তুমি যদি
একবার, জাস্ট একবার সব সত্যটা বলতে, তাহলে হয়তো আমাদের জীবনটা এভাবে ধ্বংস হয়ে যেত না। হ্যাঁ মাম্মা, তোমাদের আদরের 2 মেয়ের জীবন শেষ। এর চেয়ে যদি আমাদের মৃত্যু দিতে, তাহলে হয়তো এতটা কষ্ট হতো না। জানো মাম্মা, আমাদের না খুব খুব কষ্ট হচ্ছে। এই যে বুকের মাঝে তীব্র যন্ত্রণা করছে, দেখো, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, শরীর থরথর করে কাঁপছে, খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, আমরা তো এমন জীবন চাইনি, তাহলে কেন দিলা? আমরা একটা হ্যাপি ফ্যামিলি চেয়েছিলাম, ছোটবেলায় ছিল তাই, কিন্তু তোমরা সেটাও শেষ করে দিলে। একবারের জন্য ভাবলে না, বাপ বাপকেও ছাড়ে না, সেখানে আমাদের কিভাবে ছাড়তো? আজ তোমার মেয়েরা নিঃস্ব মাম্মা, আমরা বেঁচে থাকতেই আজ মরে গেলাম। তোমাদের মেয়েরা ধ্বংসের আগুনে পুরো ছাই হয়ে গেছে। এই যে তার নমুনা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছ। কথাগুলো বলে অনু ধাপ করে হাঁটু ভেঙে ফ্লোরে পড়ে গেল। দুহাতে মুখ ঢেকে চিৎকার করে কেঁদে উঠল। সে না জেনে শুনে অনেক বড় অন্যায় করে ফেলেছে, যার শাস্তি স্বরূপ এখন প্রতিটা মুহূর্ত কষ্ট পেতে হবে। অরি নাক টেনে মিসেস মারিয়ানা চৌধুরীর উদ্দেশ্যে বলল, তুমিও তো একজন মা, তাহলে কিভাবে পারলে এই অন্যায় কাজটা মেনে নিতে? তোমার 10 বছর আগেই উচিত ছিল এই মানুষটাকে তার করা অন্যায়ের শাস্তি দেওয়ার, কিন্তু তুমি কি করলে? এত বছর সবকিছু চুপচাপ মুখ বুজে মেনে নিয়ে দিব্যি সংসার করছো। একবারের জন্যও ভেবেছো মাম্মা? তোমার মতোই বড় আম্মুরও খুব শখ ছিল সংসার করার, নিজের স্বামী সন্তানকে নিয়ে সুখে থাকতে চেয়েছিল সে, কিন্তু তোমার মহান স্বামী এতটাই লোভী যে তাদের প্রাণটাই কেড়ে নিয়েছে, আর তুমি সেটা মেনেও নিলে। আওরাব ভাইয়া তোমাদের নিজের রক্ত না হলেও তো তোমাদেরই ছেলে ছিল। ভাইয়া তোমাদের কত ভালোবাসতো, সব ভুলে গেছো? নিজের দত্তক নেওয়া ছেলের জন্যও তো শাস্তি দিতে পারতে। বড় মেয়ের কথা শুনে মিসেস মারিয়ানা চৌধুরী মাথা নিচু করে চোখের পানি ফেলছে। উনি কি বার বলবেন, ওনার তো কিছু বলারই মুখ নেই। অরি উঠে লিওয়ানের সামনে দাঁড়ালো, ছলছল চোখে অসহায় কণ্ঠে বলল, আপনার সঙ্গে যা হয়েছে সেটা চাইলেও আমি ঠিক করতে পারবো না, তবে আপনার প্রতিশোধ নিতে সাহায্য করতে পারি আমি। আপনি তো আমায় ঘৃণা করেন, আমার থেকে প্রতিশোধ নিতে চান, তাহলে আজ নিয়ে নিন আপনি আপনার সব প্রতিশোধ। এই অরিয়ানা চৌধুরীকে মেরে ফেলুন নিজ হাতে। একজন মা বাবার সামনে সন্তানের মৃত্যুর চেয়ে বড় শাস্তি আর কী বা হতে পারে? লিওয়ান শান্ত চোখে অরির দিকে তাকালো। মিস্টার আরহাম চৌধুরী মেয়ের কথা শুনে চিৎকার দিয়ে বলে উঠল, না না লিওন, তোমার দুটো পায়ে পড়ি, আমার মেয়েদের মেরো না। দরকার হলে আমাকে মারো, তবু আমার মেয়েদের ছেড়ে দাও। লিওয়ান এক পলক ওনার দিকে তাকিয়ে আবারও অরির দিকে তাকায়। মেয়েটা মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করছে, তবুও রক্তিম চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। লিওয়ান চোখ দুটো বন্ধ করে কিছু একটা ভেবে বিড়বিড় করে বলল, চেয়েছিলাম নিজ হাতে তোর বাপকে মৃত্যুদান করব, কিন্তু কিন্তু আমি তোর বাপের মতো অতটা খারাপ নই। ওনাকে নিজ হাতে শাস্তি দেওয়ার ইচ্ছাটাই হয়তো ইচ্ছাটাই রয়ে যাবে, তবে ওনার করার অন্যায় শাস্তিটা তো পেতেই হবে ওনাকে। সেটা হোক জেলে গিয়ে সারা জীবন কাটানোর শাস্তি। কথাগুলো বলে লিওয়ান এগিয়ে গিয়ে মিসেস মারিয়ানা চৌধুরীর হাত পায়ের বাঁধন খুলে দিতে দিতে বলল, ছোটবেলায় আপনাকেও আমার মা ভাবতাম, কিন্তু আফসোস আপনি আমায় কখনো ছেলে ভাবেননি। চাচিমণি, চিন্তা করবেন না, আপনাকে জেলে দেব না আমি, কারণ আজও আপনাকে মায়ের মতো অনুভব করি। আপনাকে যা শাস্তি দেওয়ার সেটা আপনার মেয়ে দিবে, আর না দিলেও আমার কোনো সমস্যা নেই। লিওয়ানের কথা মিসেস মারিয়ানা চৌধুরীর বুকে গিয়ে বিঁধল। উনি নীরবে কাঁদতে থাকলেন। লিওয়ান ওনার বাঁধন খুলে মিস্টার আরহাম চৌধুরীর কাছে গিয়ে বাঁধন খুলে দিতে দিতে বলল, আপনি আমার সন্তানকে কেড়ে নিয়েছেন, আর আজ আমি আপনার আদরের 2 মেয়েকে আপনার থেকে আলাদা করে দিলাম, কিন্তু আফসোস আপনার মতো আমি ওদের প্রাণটা নিতে পারলাম না। বাঁধন খোলার সঙ্গে সঙ্গে মিস্টার আরহাম চৌধুরী লিওয়ানের বুকে লাথি মেরে দিল। লিওয়ানের কাছ থেকে পিস্তলটা ছিটকে পড়ে যায়। ওটা দ্রুত হাতে তুলে নিয়ে লিওয়ানের দিকে তাক করে হিসিয়ে বলে উঠল, কি ভেবেছিস আমি তো সহজেই হেরে গেছি? ওহ, তোকে না মারা পর্যন্ত এই আব্রাহাম চৌধুরীর শান্তি নেই। তুই না মারতে পারলেও আজ তোকে আমি মারবো। বলেই তিনি পরপর দুটো গুলি শুট করে দিলেন। হুট করেই সবটা চোখের পলকে ঘটে গেল। অরি অন্য কিছু বুঝে ওঠার আগেই সবটা শেষ। যখন পরিস্থিতিটা বুঝতে পারল, তখন চিৎকার দিয়ে ছুটে গেল তাদের রক্তাক্ত মাম্মার কাছে। লিওয়ান হতভম্ব হয়ে যায়। মিসেস মারিয়ানা চৌধুরীর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তিনি পেট চেপে ফ্লোরে পড়তে নিলে লিওয়ান দ্রুত উঠে ওনাকে আগলে নেন। নিজ হাতে নিজের একমাত্র অর্ধাঙ্গিনীকে গুলি মেরেছে, ব্যাপারটা হজম হতেই ঠাস করে হাত থেকে পিস্তলটা পড়ে গেল।
মিস্টার আরহাম চৌধুরী অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে নিজের স্ত্রীর গুলি লাগা পেটের দিকে। অরিয়নু এসে নিজের মাম্মাকে জড়িয়ে ধরে হাম্ম করে কেঁদে উঠল। তারা যতই একটু কঠোরভাবে কথা বলুক না কেন, তবে এমন কিছু কল্পনাও করেনি। লিওয়ান মিসেস মারিয়ানা চৌধুরীর মাথাটা কোলে নিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কেন আমাকে বাঁচালেন? মিসেস মারিয়ানা চৌধুরী দুহাতে রক্তাক্ত পেট চেপে ধরে ছলছল চোখে তাকিয়ে থেকে বললেন, অনেক অন্যায় করেছি বাবা, তোমার সাথে যা অনেক অন্যায় করেছি বাবা, অনেক অন্যায় করে ফেলেছি বাবা। তোমার সাথে যা 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 হয়েছে সেখানে কোথাও না কোথাও আমিও সামিল ছিলাম, কিন্তু বিশ্বাস করো কখনো চাইনি এমনটা হোক। নিজের স্বামীকে বাঁচাতে গিয়ে অনেক অন্যায় করেছি তোমাদের সাথে। আর আজ যদি আমার চোখের সামনে তোমাদের কিছু হয়ে যেত তাহলে হয়তো নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। এমনিতেই নিজের মেয়েদের চোখে খারাপ হয়েছি, আর খারাপ হওয়ার শক্তি ছিল না জানো বাবা। আজ এই কাজের জন্য একটু আফসোস হচ্ছে না, বরং খুশি আমি। আজ একটু হলেও নিজের করা পাপের প্রায়শ্চিত্ত করতে পারছি। আর হ্যাঁ, আমি তোমার ভালোবাসা দূরে থাক, তোমার দয়ারও যোগ্য না। আমার মতো মহিলাকে করুণা করাটাও যে পাপ। এসব কথা পরে হবে, এখন আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। লিওয়ান তড়িঘড়ি করে মিসেস মারিয়ানা চৌধুরীকে পাজা কোলে তুলে নিতে চাইলে মিসেস মারিয়ানা চৌধুরী বাধা দিয়ে বললেন, তার আর কোনো প্রয়োজন নেই লিওয়ান, আমার সময় হয়ে এসেছে। এবার যে আমাকে যেতেই হবে। অনেকেই তো পাপ করে ফেললাম। তারপর দুই মেয়ের দিকে তাকিয়ে কাপা কাপা দু হাত মেলে দিতে দুই বোন এসে ঝাঁপিয়ে পড়ল বুকের মাঝে। মিসেস মারিয়ানা চৌধুরী দুই মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমাকে ক্ষমা করে দিও মামুনিরা, আমি তোমাদের ভালো আম্মা হতে পারলাম না। অরি অনু কান্নার বেগের জন্য কিছু বলতে পারছে না। মিসেস মারিয়ানা চৌধুরী দুই মেয়েকে শেষবারের মতো ভালো করে দেখে নিয়ে অসংখ্য চুমুতে ভরিয়ে দিলেন মেয়েদের কান্নারত চেহারা। লিওয়ানের দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলল, 10 বছর আগে আমাকে অরি গুলি করেনি নিজের স্বামী সন্তানকে বাঁচানোর জন্য। আমি তো তোমার বুকে গুলি করেছিলাম। তো তুমি আমাকে ক্ষমা করে দিও লিওয়ান। আমি অনেক অন্যায় করেছি তোমাদের সাথে। পারলে এই জঘন্য মানুষকে ক্ষমা করে দিও। অতঃপর মিসেস মারিয়ানা চৌধুরী দুই হাত লুটিয়ে পড়ল রক্তাক্ত ফ্লোরের মাঝে। অরি অনু চিৎকার দিয়ে উঠল। মিসেস মারিয়ানা চৌধুরী চোখ বন্ধ করে দেখে দুই বোন উন্মাদের মতো কেঁদে উঠে বলল, এই মাম্মা ওঠো বলছি, প্লিজ আমাদের এত বড় শাস্তি দিও না মাম্মা। আমরা তোমায় ছাড়া কিভাবে থাকবো? মানছি তুমি অন্যায় করেছো, তাই বলে আমাদের ছেড়ে এইভাবে চলে যাবা? এটা কিন্তু ঠিক না মাম্মা, ওঠো না প্লিজ। তুমি চলে গেলে আমাদের ভালোবাসবে কে? কে আগলে রাখবে? কে আদর করে রান্না করে খাওয়াবে? কে ভুল করলে শাসন করবে? এই মাম্মা, তুমি কথা কেন বলছো না? আমাদের বুঝি অভিমান করেছো তুমি আমাদের উপর? এই দেখো না, আমরা খুব সরি, আর কখনো এমনটা করবো না মাম্মা। তবুও তুমি চোখ খোলো প্লিজ, তোমার দোহাই লাগে মাম্মা, প্লিজ ওঠো। অরি অনু তাদের মাম্মাকে জড়িয়ে ধরে কাছে আর চিৎকার করছে। এদিকে লিওয়ান থমকে গেছে। মিসেস মারিয়ানা চৌধুরীর একটু আগে বলা কথাগুলো ঠিক হজম হলো না তার। 10 বছর আগে অরি তাকে শ্যুট করেনি, বরং উনি মেরেছে তাকে। আর সে কিনা এতদিন ভুল ভেবে অরিকে দিনের পর দিন মৃত্যু সমান কষ্ট দিয়েছে। এটা ভাবলেও বুকের মাঝে চিনচিনে ব্যথা করছে। সে অনুভব করতে পারছে তার চোখ দুটো ভীষণ জ্বালা করছে। হয়তো একটু পরেই অশ্রু গড়িয়ে পড়বে, কিন্তু এখন কাঁদার সময় না। আর যা কিছু হয়েছে যার জন্য হয়েছে, সে তাকে কিছুতেই ছেড়ে দিবে না। লিওয়ান চট করে উঠে দাঁড়িয়ে দূরে পাথরের মূর্তি নিয়ে দাঁড়িয়ে থাকা মিস্টার আরহাম চৌধুরীর দিকে রক্তাক্ত চোখে তাকালো। কোনো কথা ছাড়াই তেরে গিয়ে মুখ বরাবর ঘুষি মেরে দিল। মিস্টার আরহাম চৌধুরী চিত হয়ে ফ্লোরে পড়ে গেলেন। তবু ওনার দৃষ্টি ফ্লোরে পড়ে থাকা মৃত স্ত্রীর উপরেই নিবদ্ধ রয়েছে। উনি কল্পনা করতে পারেননি এমন কিছু ঘটে যাবে, তাও নিজের হাতে নিজের স্ত্রীর মৃত্যু। এটা যে সহ্য করার মতো নয়। হঠাৎ করে মিস্টার আরহাম চৌধুরী বাম হাতে বুকটা চেপে ধরলেন। চোখ দুটো বড় বড় হয়ে গেল। তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকলেন। লিওয়ান কপাল কুঁচকে তাকিয়ে আছে। মিস্টার আরহাম চৌধুরী হুট করে নিস্তেজ হয়ে ঢলে পড়লেন ফ্লোরে। লিওয়ান চমকে উঠে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে নাকের কাছে হাত নিতেই থমকে গেল। অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, শিট, হি ইজ নো মোর।
লিওয়ানের কথা শুনে অনু অরির কান্না থেমে গেল। লিওয়ান চট করে পেছনে ঘুরে দুই বোনের দিকে তাকালো। নিজের চোখের সামনে মাম্মা পাপার অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন তারা নিতে পারল না। সঙ্গে সঙ্গে দুই বোনই জ্ঞান হারিয়ে মিসেস মারিয়ানা চৌধুরীর দুই পাশে লুটিয়ে পড়ল। আর লিওয়ান ধপ করে ফ্লোরে বসে পড়ল। সেও ভাবতে পারেনি আজ এই মুহূর্তে এমন কিছু ঘটে যাবে, একটু আশা করেনি। চোখের পলকে পার হয়ে গিয়েছে এক সপ্তাহ। অরি অনুকে নিয়ে লিওয়ান বাংলাদেশে এসেছে। নিজ দেশের মাটিতেই মিস্টার আরহাম চৌধুরী ও মিসেস মারিয়ানা চৌধুরীকে কবর দেওয়া হয়েছে। চৌধুরী ম্যানশনে অরি অনু থাকতে চাইলেও লিওয়ান জোর করে তার লিও ম্যানশনে নিয়ে গেছে। এই নিয়ে অরি ও লিওয়ানের মধ্যে চরম ঝামেলা সৃষ্টি হয়েছে। অরি ভেবেছিল এত কিছুর পর হয়তো তাদের দুই বোনকে একটু শান্তিতে থাকতে দিবে, কিন্তু তাকে আবারও ভুল প্রমাণ করে দিয়ে তাদের তুলে নিয়ে এসেছে। এটা নিয়ে সে পারে না লিওয়ানের মাথা ফাটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিতে। এমনিতে তাদের লাইফটাই এলোমেলো হয়ে গেছে, তার উপর আবার নতুন করে ঝামেলা সৃষ্টি হচ্ছে। অরি এতক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে থেকে বোনের জন্য স্যুপ তৈরি করছে। মেয়েটা 7টা দিন ধরে ঠিকমতো কিছুই খায়নি। সে জোর করে শুধু একবেলাই খাওয়াতে পারে। তার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না। হঠাৎ করে মা বাবার মৃত্যুটা মেনে নিতে কষ্ট হচ্ছে। সেই সঙ্গে অতীতের করা কাজের কথা মনে করলেও ঘৃণা লাগছে। নিজের ব্রেন মন নিয়ে দ্বিধায় রয়েছে। সব ভাবনার মাঝে উপর থেকে কাঁচ ভাঙা শব্দ শুনে সে চমকে ওঠে। তড়িঘড়ি করে গ্যাস অফ করে দুর্বল শরীর নিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল। একটা রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করতে থমকে যায় অরি। দুহাতে মুখ চেপে ধরে ছলছল চোখে ছোট বোনের দিকে তাকিয়ে থাকলো। অনু মানসিকভাবে এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে সবসময় নিজেকে আঘাত করার চেষ্টা করে। অরি ধীর পায়ে এগিয়ে এলো বোনের কাছে। অনুর দু হাতে কাজ বিঁধে গলগল করে রক্ত গড়িয়ে পড়ছে। সামনে ড্রেসিং টেবিলের আয়না ভেঙে চুরে নিচে পড়ে রয়েছে। আর অনু সেই কাচের উপর শুয়ে থেকে রক্তাক্ত হাতে রিক্কির হাস্যোজ্জ্বল ছবি নিয়ে আছে। ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হাসছে, অথচ রক্তিম চোখ জোড়া দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। অনু হঠাৎই খেয়াল করলো তার হাত থেকে ছবির ফ্রেম কেউ কেড়ে নিয়েছে। এতে সে অসম্ভব রকমের রেগে যায়। চট করে ঘাড় ঘুরিয়ে উপরে তাকিয়ে বড় বোনকে দেখে মুহূর্তে রাগ পড়ে গেল। শান্ত চোখে তাকিয়ে থেকে দাঁত বের করে হেসে কাচের উপরই গড়াগড়ি খেতে শুরু করলো। সঙ্গে সঙ্গে ধারালো কাচের টুকরাগুলো অনুর নরম শরীরের মাঝে বিঁধে গেল। অরি চমকে উঠে ছবিটা বিছানায় রেখে ছোট বোনকে তুলে কোলে আগলে নিল। বোনকে বুকের মাঝে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। বড় আপুকে কাঁদতে দেখে অনু হিসিয়ে বলল, একদম কাঁদবে না আপু। জানো না আমি একদম কান্না পছন্দ করি না। তুমি তো জানো কান্না দেখলে খুব কষ্ট হয় আপু। প্লিজ কেঁদো না। এই দেখো আমি ঠিক আছি। ছোট বোনের কথা শুনে অরি ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো। সেটা দেখে অনু হেসে বলল, এই তো আমার আপু গুড গার্ল, কিন্তু আমি ব্যাড গার্ল। অরি ছোট বোনের চোখের পানি মুছে দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বিড়বিড় করে বলল। তুই আমার লক্ষ্মী বোন। অনু দু হাত মেলে দিয়ে বলল, একদম না। জানো আপু আমি না খুব খুব খারাপ একটা মেয়ে। নিজের চোখের সামনে নিজের স্বামীকে মৃত্যুর দুয়ারে ফেলে রেখে পালিয়ে এসেছি। এই আমিটার জন্যই টিক্কি সাহেব দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। উনি হয়তো আমার উপর খুব অভিমান করে রয়েছেন। এই জন্যই তো তার চণ্ডীকে একা করে রেখে চলে গেল। হ্যাঁ আপু, তুমি ওনাকে বলো না একটু, যেন আমার কাছে আবারও ফিরে আসে। আমি এবার আমি এবার অনেক অনেক ভালোবাসবো ওনাকে। ওনার থেকেও অনেক বেশি ভালোবাসবো। তবু ওনাকে ফিরে আসতে বলো না আপু, প্লিজ। ওনাকে ওনাকে ছাড়া যায় থাকতে খুব কষ্ট হচ্ছে আমার। জানো আপু, উনি না আমায় খুব খেয়াল করতেন। আমি মন খারাপ করে থাকলে উনি সর্বোচ্চ চেষ্টা করে আমার পাশের মনটা ভালো করে দিতেন। প্রতিটা সকালে ওনার ওই সুন্দর মাসুম চেহারাটা দেখেই ঘুম ভাঙতো। উনি ঘুম থেকে উঠেই আমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে গুড মর্নিং বলতেন। তখন মনে মনে আমি খুবই বিরক্ত হতাম জানো, কিন্তু এখন ইচ্ছে করছে ওই মুহূর্তে ফিরে যেতে। ওনার আদরের স্পর্শগুলো বড্ড টানছে আপু। বারবার ইচ্ছে করছে ওই মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরে বলি ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ আপু, আমি আমার টিক্কি সাহেবকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি। তুমি ওনাকে একটু বলো না আপু। ওনার অরুণচন্ডী অবশেষে ওনাকে ভালোবেসে ফেলেছে। আমি প্রমিস করছি এখনো একটু ওনার প্রতি বিরক্ত হব না। সব সময় ভালোবাসা দিব, আদর করব। তবু তুমি ওনাকে বলো এই বেইমান মেয়ের কাছে ফিরে আসতে। আমি ওনাকে অনেক ভালোবাসি আপু, অনেক ভালোবাসি।
কথাগুলো বলে ফুপিয়ে কেঁদে উঠল অনু। সঙ্গে নীরবে অরিও চোখের পানি ফেলছে। চোখের সামনে দিনের পর দিন বোনের এমন কষ্ট সহ্য করতে পারছে না। এসবের পেছনে কোথাও না কোথাও সেও দায়ী রয়েছে। তার যদি ক্ষমতা থাকতো রিক্কি ভাইকে নিয়ে আসার, তাহলে সে নিজে জীবনটা দিয়ে হলেও নিয়ে আসতো, কিন্তু এখন কোনো উপায় নেই। সে চাইলেও আর কিছু করতে পারবে না। এসব ভেবে অরির বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। চোখের পানি মুছে বোনকে ধরে আস্তে করে ফ্লোর থেকে তুলে বিছানায় বসিয়ে দিল। অন্য কান্না থামিয়ে তার না পাওয়া প্রিয় মানুষটা ছবিটাকে নিয়ে বুকের মাঝে শক্ত করে চেপে ধরে চোখ দুটো বন্ধ করে রইল। অরি 8 বক্স নিয়ে এসে বোনের সামনে বসে বাম হাতের কবজি থেকে বাহু পর্যন্ত রক্ত মুছে নিয়ে ওষুধ লাগিয়ে দিতে থাকলো। অনু চোখ বন্ধ রেখে ভাবতে লাগলো তাদের গভীর মুহূর্তের ঘটনাগুলো। ফ্ল্যাশব্যাক। আমেরিকার নিউ ইয়র্ক শহরে ম্যানহাটন এলাকায় তখন বাজে রাত 2টো। অনু চিন্তিত মুখে একটা বাটিতে করে পানীয় রুমাল নিয়ে এসে রিক্কির পাশে বসলো। লোকটার ভীষণ জ্বর এসেছে। অবশ্যই হুট করে এতটা জ্বর আসার পিছনে তারই দোষ ছিল। রাতের বেলা তার সাথে স্নোফলে ভিজেছিল মানুষটা। প্রথমে ঠান্ডা লাগার জন্য ভিজতে না চাইলেও তার জন্য ভিজেছে। আর এখন মধ্যরাতে খুব বাজেভাবে জ্বর এসেছে। অনু রিক্কিকে হালকা খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে, কিন্তু জ্বরটা কমছেই না। তাই সে ঠিক করলো বসে থেকে মাথায় জলপট্টি দিয়ে দিবে। যেই ভাবা সেই কাজ। রুমাল ভিজিয়ে রিক্কির কপালে দেওয়ার সময় রিক্কি তার হাতে ধরে বাধা দিল। এতে ভ্রু কুঁচকে গেল অনুর। এসবের কোনো দরকার নেই অরুণচন্ডী, এমনিতেই অনেক করেছ, এখন এসে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে এসেছে। রিক্কির লাল হয়ে যাওয়া চেহারার দিকে তাকিয়ে থেকে বলল, কিন্তু আপনার শরীর জ্বরে পড়ে যাচ্ছে তো। সমস্যা নেই, একটু পরে ঠিক হয়ে যাবে। কথাটা বলে অনুর হাত থেকে বাটি সহ রুমাল পাশের টেবিলের উপর রেখে দিয়ে বলল। লাইট অফ করে এসো। অনু কিছুক্ষণ চুপ থেকে উঠে গিয়ে লাইট অফ করে দিয়ে ড্রিম লাইট অন করে দিল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে চুপচাপ রিক্কির পাশে শুয়ে পড়ল। চোখ দুটো বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতেই অনুভব করলো তাকে টেনে কাছে নিয়েছে। অনু চোখ দুটো মেলে তাকিয়ে দেখলো রিক্কি মাতাল চোখে তাকিয়ে রয়েছে। সে কিছু না বলে আবারও চোখ বন্ধ করে থাকলো এবং একটু পর রিক্কির নরম ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। রিক্কি কমফোর্টার মধ্যে অনুর উপর উঠে এসে নিজের গরম শরীরে সমস্ত ভার ছেড়ে দিল। প্রেয়সীর ঠোঁটে ও পুরো চেহারায় অজস্র ও ভালোবাসার পরশ এঁকে দিতে থাকলো। আর অনু ছোট্ট নারী দেহটা বারবার কেঁপে কেঁপে উঠছে। রিক্কি গ্রীপাদেশে মুখ ডুবে একটু সময় নিয়ে আদর করে দিল। ঘোর লাগা চোখে তাকিয়ে তাকে প্রেয়সীর কাপা কাপা ঠোঁট জোড়া আঁকড়ে ধরলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে চোখে চোখ রেখে হাসকি স্বরে বলল, আই নিড ইউ। আজ তোমায় নিজের করে পেতে চাই অরুণচন্ডী। যতটা কাছে এলে একে অপরের অস্তিত্বে মিশে যাওয়া চাই, ঠিক ততটা কাছে যেতে চাই। তোমার এই ছোট্ট শরীরে আমার দেওয়া ভালোবাসার চিহ্ন আঁকতে চাই। এই পুরো দুনিয়াটাকেই আজ নিজের করে নিতে চাই। খুব কাছ থেকে তোমার প্রতিটা সৌন্দর্য দেখে উন্মাদ হতে চাই। আজ তোমার দেহের প্রতিটি অংশে নিজের ছোঁয়া দিতে চাই। তুমি কি এই অবাধ্য আমিটাকে আজ মেনে নিবে? তুমি যদি না চাও তাহলেও বলতে পারো আমায়। আমি কখনো তোমায় পাওয়ার জন্য জোর করব না। আই প্রমিস। অনু নিজের নিঃশ্বাস ঠিক করে নিয়ে ধীর কণ্ঠে বলল, বিটিতে থাকতে আপনাকে কথা দিয়েছিলাম আমি। আপনি যদি আমার ইচ্ছে পূরণ করেন তাহলে আপনি যা চাইবেন সেটাই দিব। আপনি আমার ইচ্ছা অনেক আগেই পূরণ করে দিয়েছেন, আর এখন আমার পালা নিজের কথা রাখার। আমার কোনো আপত্তি নেই, আপনি আমাকে নিজের করে নিতে পারেন। আমি কোনো রকম বাধা দিব না। তবে আই নো তুমি কি বলতে চাচ্ছ। তুমি একটুও ভয় পেও না। আমি জানি আজ তোমার ফার্স্ট টাইম, আর তুমি এসবের জন্য খুব ছোট। আমি তোমাকে আট করতে চাই না, কিন্তু আজ খুব ইচ্ছে করছে তোমায় আদর করতে। বলতে পারো আই কান্ট কন্ট্রোল মাইসেলফ, বাট আই প্রমিস আমি জেন্টেল হব। অনুর কথা শেষ না হতে রিক্কি ধীর কণ্ঠে বলে উঠল। সেটা শুনে অনু কিছুটা অবাক হয়ে গেল। এই লোকটা কিভাবে তার মনের কথা বুঝতে পারল? তবে কি মনের কথা পড়তে পারে? তার ভাবনার মাঝে রিক্কি তাকে অনাবৃত করে দিয়েছে। অনু একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো বন্ধ করে বিছানার চাদর খামচে ধরল এবং সঙ্গে সঙ্গে হারিয়ে গেল এক গভীর মুহূর্তে। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যেতে শুরু করলো। অনু যখন স্বামীর ভালোবাসায় অন্য এক ভিন্ন জগতে বিচরণ করছিল, তখন রিক্কি এগিয়ে এসে কপালে ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করে বলে উঠল, তুমি শুধু আমার পাশে থেকো মাই লাভ। তোমাকে কখনো নিরাশ করব না। সব সময় এই তুমিটার কাছে না হয় একজন জেন্টলম্যান হয়েই থাকবো। তবুও কখনো আমায় ছেড়ে যেও না। তোমায় ছাড়া যে আমি থাকতে পারবো না। বর্তমান। অনুর এসব ঘটনা মনে করে হাসলো। ততক্ষণে অরি তার শরীর থেকে সব কাচের টুকরাগুলো বের করে ক্ষত স্থানে মলম লাগিয়ে দিয়েছে। অনু বিছানার মাঝে চিত হয়ে শুয়ে পড়ল। ছবিটা মুখের সামনে নিয়ে এনে
বিড়বিড় করে বলল, আমি সরি, খুব সরি। আপনাকে ভালোবাসতে অনেক দেরি হয়ে গেল টিক্কি সাহেব। কিন্তু কি করবো বলুন, আমি যে অন্ধ ছিলাম, আপনার ভালোবাসা দেখেও না দেখার ভান করে চলেছি। এই জন্যই হয়তো আপনাকে হারিয়ে ফেললাম। তবে আজ আমি বলছি, আপনাকে খুব ভালোবাসি। আপনি যেমন আমাকে ছাড়া থাকতে পারতেন না, ঠিক তেমনই এখন আমি আপনাকে ছাড়া থাকতে পারছি না। আমার কাছে জাস্ট একবার ফিরে আসুন। আমি কথা দিচ্ছি, আর কখনো অভিনয় করব না। এবার সত্যি সত্যি ভালোবাসবো। তাই টিক্কি সাহেব, ফিরে আসুন না আমার কাছে। নিজ হাতে আমাকে শাস্তি দিন, তবু ফিরে আসুন। আমার যে সংসার করা হলো না, আপনার সঙ্গে ছোট একটা সংসার করার যে বড় শখ টিক্কি সাহেব, আপনি কি শেষবারের মতো আপনার উড়নচণ্ডীর শখটা পূরণ করে দিবেন না? তবে কি এখানে শেষ আমাদের পথ চলা? অনুর চোখের কর্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। খুব ইচ্ছে করছে সেই মুহূর্তে ফিরে যেতে, যেখানে শুধু সে আর তার প্রিয় মানুষটা রয়েছে। কিন্তু আজ সে নিরুপায়, বড্ড অসহায়। অরি চুপচাপ বোনের কথাগুলো শুনছে আর ফ্লোর পরিষ্কার করছে। তখনই কারো পায়ের শব্দ শুনে সামনে তাকে দেখলো লিওয়ান দাঁড়িয়ে আছে। তাকে দেখে চোখ সরিয়ে নিল অরি। লিওয়ান কপাল কুঁচকে এলোমেলো রুমের দিকে এক পলক তাকিয়ে বিছানার মাঝে ক্ষতবিক্ষত হয়ে শুয়ে থাকা অনুর দিকে তাকালো। অনু ঘাড় কাত করে লিওয়ানকে দেখতে পেয়ে চট করে উঠে দাঁড়ায়। কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে লিওয়ানের সামনে এসে ধপ করে পায়ের কাছে বসে পড়ল। এতে লিওয়ান কিছুটা চমকে উঠে পিছিয়ে যেতে নিলে অনু তার এক পা জড়িয়ে ধরে বাচ্চাদের মতো শব্দ করে কেঁদে উঠল এবং ভাঙা ভাঙা গলায় বলতে লাগলো, এই ভাইয়া, কেন আমায় শাস্তি দিচ্ছেন না? দিন না দিন, শাস্তি দিন আমায়। আমার জন্য আপনি আপনার প্রিয় বন্ধুকে হারিয়েছেন, তাহলে আমায় কেন মারছেন না বলুন তো? নাকি আপনিও আমার কষ্ট দেখে দয়া করছেন? আমি যে দয়া নেওয়ারও যোগ্য নই। আপনার বন্ধু তো আপনার সব কথা শুনে। তাহলে বলুন না তাকে আমার কাছে ফিরে আসতে। একবার, জাস্ট জাস্ট একবার আমাকে সুযোগ দিতে বলুন না ওনাকে। এই আপনাকেও কথা দিচ্ছি, আমি আর কখনো আপনার বন্ধুকে হার্ট করবো না। আই প্রমিস। তবু ওনাকে ফিরে দিন না ভাইয়া। আমার যে খুব কষ্ট হচ্ছে। এই যে বুকের ভেতরটা যন্ত্রণা করছে আমার। আপনার বন্ধুকে বলুন আমাকে এই শাস্তি ব্যতীত অন্য যে কোনো শাস্তি দিক। আমাকে দ্বিতীয়বারের জন্য ভালোবাসতে হবে না। জাস্ট আমার কাছে এসে থাকতে বলুন। আমি না হয় ওনাকে ভালোবেসে নিজের কাছে ধরে বেঁধে রেখে দিব। উনি না বলতো আমার কষ্ট সহ্য হয় না ওনার, তাহলে কেন এখন আমায় এত কষ্ট দিচ্ছে? কেন? আমি মানছি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, তার জন্য নিজে এসে শাস্তি দিক। আমাকেও না হয় গুলি করুক, ওনার হাতে মারলেও এতটা কষ্ট পাবো না যতটা এখন পাচ্ছি। আপনার বন্ধুর হাতে এখন মরতে পারলেও শান্তি। এই ভাইয়া, আপনি চুপ করে আছেন কেন? আমি সরি বলছি তো, অনেক সরি। আর এখন কখনো হবে না এরকম। এই, আমি ভালো হয়ে গেছি। দেখুন আমি সত্যি ভালো হয়ে গেছি। প্লিজ ওনাকে এনে দিন না, প্লিজ। লিওয়ান চুপ করে দাঁড়িয়ে আছে। অরি এগিয়ে এসে বোনকে নিচ থেকে তুলে বুকের মাঝে জড়িয়ে নিল। তারপর বোনকে নিয়ে বিছানার কাছে এসে অনুকে শুইয়ে দিয়ে শরীরে কমফোর্টার টেনে দিল। বোনের কাছে বসে থেকে মাথার চুলে হাত বুলিয়ে দিতে দিতে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বিড়বিড় করে বলল, প্লিজ নিজেকে সামলা অনু। আমি যে তোর এই কষ্টটা দেখতে পারছি না। আই নো সব কিছু মেনে নিতে একটু সময় লাগবে। আমি তোকে বলছি তো ভাইয়াকে ভুলে যেতে, কিন্তু এমন পাগলামো করে কি তুই ওনাকে ফিরে পাবি? শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছিস। তাই প্লিজ নিজেকে এভাবে আঘাত করা বন্ধ কর, না হলে দেখবি তুই আমাকেও হারিয়ে ফেলেছিস। বড় বোনের কথা শুনে অনুর কান্না থেমে গেল। সে আরো এগিয়ে এসে বড় আপুকে জড়িয়ে ধরে বুকের মাঝে মুখ ডুবিয়ে দিয়ে কান্নারত কণ্ঠে বলল, এমন কথা কখনো বলবে না আব্বু। আমি অজান্তেই একজনকে হারিয়ে ফেলেছি, আর এখন তোমাকে হারাতে চাই না। আমি আর নিজেকে হার্ট করবো না। তবু তুমি এই অভাগিনীকে ছেড়ে যাবে না কখনো। অরি কিছু বলল না, চুপচাপ বোনের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে বাহিরে এলো। সিঁড়ি বেয়ে নামার সময় অনুভব করলো লিবানও তার পিছু পিছু আসছে। সে কিছু না বলে সোজা রান্নাঘরে চলে গেল। দুপুর প্রায় হয়ে এসেছে। লিবান এই 7টা দিন ধরে অরির কাছে যায়নি। সবসময় দূরে থেকেছে, নয়তো ইগনোর করেছে। ওই ঘটনার পর থেকে অরির কাছে যেতে বেশ অস্বস্তি অনুভব করছে। সে অনুভব করেছে এতদিন অরিকে বিনা দোষে শাস্তি দিয়ে এসেছে, কিন্তু এখন কিভাবে অরির কাছে যাবে সেটা ভাবতে ভাবতে 1 সপ্তাহ চলে গেছে। এখনও সে অরির কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। এতে অনেক অবাক হয় লিওয়ান। একসময় যার কাছে বিনা অনুমতিতে সবসময় জোর করে যেত, আর আজ কিনা তার কাছে যেতে 10 বার ভাবতে হচ্ছে।
লিওয়ান নিজের সব ভুল বুঝতে পারলেও কোথাও না কোথাও একটু হলেও অরির উপর রেগে রয়েছে। ওই যে একটা কারণেই অরি তাকে বলেনি সে বাবা হতে চলেছে, আর যখন জানতে পারলো ঠিক তখনই নিজের হবু সন্তানকেই হারিয়ে ফেললো। এটা সে কিভাবে ভুলে যাবে? ওটা তো তার অংশ ছিল। তবুও সে চেষ্টা করছে সব ভুলে গিয়ে অরির সঙ্গে নতুন করে জীবন শুরু করবে, কিন্তু কিছুতেই পারছে না। মনের মধ্যে অপরাধবোধ যে তিলে তিলে মারছে তাকে। অরির সামনে গেলেই সব অন্যায় করার দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে। তখন নিজের কাজের জন্য নিজেই কষ্ট পেয়ে আবারও দূরে সরে যায়, কিন্তু এভাবে আর কতদিন থাকবে দূরে। লিওয়ান দীর্ঘশ্বাস ফেলে ডাইনিংয়ে এসে এক গ্লাস পানি খেয়ে গলা ভিজিয়ে নিল। অরি খাবারের পাত্র নিয়ে এসে সাজিয়ে রেখে দিল। তখনই শুনতে পেল লিওয়ানের গম্ভীর কণ্ঠস্বর। আগামীকাল আমরা আমেরিকায় যাচ্ছি। নিজের অনুর প্রয়োজনে সবকিছু প্যাক করে নিস। অরি লিওয়ানের দিকে তাকিয়ে সোজা সাপটা বলল, দুঃখিত, আমরা যাব না, আপনি যেতে পারেন। কেন যাবি না? কেন যাব? লিওয়ান কিছু বলতে গিয়ে থেমে গেল। সত্যি তো কেন যাবে তার সাথে? তবুও সে নিজেকে সামলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুই আমার বউ, সো আমার সাথেই যেতে হবে তোকে। আর তোর থেকে আমি পারমিশন চাচ্ছি না। রাতে সব কিছু গুছিয়ে নিবি, না হলে না হলে কি? হ্যাঁ, আগের বারের মতো হাতে গুলি করে অজ্ঞান করে নিয়ে যাবেন? লিওয়ানের কথার মাঝে অরি জোর গলায় কথাটা বলে উঠল। সেটা শুনে লিওয়ান দাঁতে দাঁত চেপে বলল, দরকার হলে তাই করব। তবুও তোকে সঙ্গে করে নিয়ে যাব। অরির চোখ দুটো ছলছল করে উঠল। সে তাচ্ছিল্যে সুরে বলল, কেন? নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য নিয়ে যাবেন? এছাড়া আর আমার দরকার কি? শারীরিক চাহিদার জন্য নিয়ে যাব কি না অন্য কিছুর জন্য নিয়ে যাব সেটা গেলেই বুঝতে পারবি। অরির চোখের পানি মুছে কিছু একটা ভেবে বলল। ঠিক আছে, তবে আজ রাতটা চৌধুরী মেনশনে থাকতে চাই। লিওয়ান কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো, কেন? অনু অনেক দিন ধরে ওখানে যেতে চাচ্ছে, আমিও যেতে চাই। ধরুন, ওই চৌধুরী মেনশনে আমাদের দু বোনের আজই শেষ রাত। ওই বাড়িতে অনেক স্মৃতি রয়েছে আমাদের, সেগুলো শেষবারের মতো অনুভব করতে চাই। তবে সেখানে আমি আর আমার বোনই যাব। লিওয়ান ঠোঁটের কোণে হাত রেখে কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, সন্ধ্যার সময় আমি তোদের ড্রপ করে নিয়ে আসবো। লিওয়ান নিজের কথা রেখেছে। সন্ধ্যা হতে অরি অনুকে চৌধুরী ম্যানশনে নিয়ে এসেছে, তবে সে ভেতরে যায়নি, গেট থেকে চলে এসেছে। নিজের ম্যানশনে এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ছোট বোনের সাথে কিছুক্ষণ ভিডিও কলে কথা বলে রেখে দিল। নিচে নেমে রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে নিল। কটা দিন ধরে ঠিকমতো খেতে পারছে না, এমনকি ঘুমাতেও পারছে না। মনের ভিতরে অনুশোচনায় পড়ছে, অথচ মুখে স্বীকার করছে না। সে ভেবে নিয়েছে এখান থেকে যাওয়ার পর নিজের সব ভুল শুধরে নিবে, আর অরি যতদিন না তাকে ক্ষমা করে দেয় ঠিক ততদিনই চেষ্টা করে যাবে। তবুও সে হাল ছাড়বে না। তার বিশ্বাস রয়েছে একদিন না একদিন ঠিক তার টেডি বিয়ারের মনটা জিতে নিবে। লিওয়ান এসব ভাবতে ভাবতে খাবার খেয়ে নিল। সবকিছু গুছিয়ে রেখে রুমে এসে লাগেজ গুছিয়ে রেখে শুয়ে পড়লো। অনেক রাত হয়ে এসেছে। তার উপর আজ একটু বেশি ঘুম পাচ্ছে। নরম তুলতুলে বিছানার মাঝে শুতে ক্লান্ত চোখের পাতায় রাজ্যের ঘুম এসে হানা দিল এবং সে সঙ্গে সঙ্গে বেঘরে ঘুমিয়ে পড়ল। এখন বাজে সকাল 7টা। 9টার সময় ফ্লাইটের টাইম রয়েছে। লিওয়ান শাওয়ার নিয়ে একেবারে তৈরি হয়ে লাগেজ নিয়ে বের হয়। যাওয়ার পথে চৌধুরী ম্যানশন থেকে দুজনকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিবে। লিওয়ান পিছনে ঘুরে শেষবারের মতো পুরো মেনশন এক পলক দেখে নিয়ে গেট লক করে বেরিয়ে গেল। বাইরে এসে ড্রাইভারকে বলে গাড়িতে উঠে পড়ল। আজকে সঙ্গে করে কোনো গার্ড নেওয়ার প্রয়োজন মনে করলো না। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতে সে সিটে মাথা এলিয়ে চোখ দুটো বন্ধ করে নিল। তার কেন জানি ভালো লাগছে না। বারবার মনে হচ্ছে কিছু একটা ভুল হতে চলেছে। প্রায় 30 মিনিটের পর চৌধুরী মেনশনের সামনে এসে গাড়ি থামলো। লিওয়ান ডোর খুলে নেমে সোজা ভেতরে চলে গেল। দরজার কাছে এসে কয়েকবার কলিং বেল চাপলো, তবুও কারো সারা শব্দ নেই। এতে কপালে ভাঁজ পড়ে গেল লিওয়ানের। সে পকেট থেকে মানিব্যাগ বের করে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমে এসে অরির নাম নিয়ে দুবার ডেকেও সাড়া পেল না। লিওয়ান এবার দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে অরির রুমের দিকে যেতে লাগলো। রুমে এসে কাউকে দেখতে না পেয়ে পুরো বাড়ি খুঁজে ফেললো। তনু অরি অনুকে কোথাও খুঁজে পেল না। লিওয়ান চিন্তিত মুখে আবারও দৌড়ে অরির রুমে এল এবং কিছু একটা ভেবে চট করে এগিয়ে এসে আলমারিটা খুলল। সঙ্গে সঙ্গে সে থমকে গেল। পুরো আলমারি ফাঁকা, এমনকি ছোট্ট লকারও খোলা রয়েছে। এসব দেখে লিওয়ান শুকনো ঢোক গিলল। পাশ ফিরতেই দেখে ড্রেসিং টেবিলের উপর একটা কাগজ রাখা হয়েছে। সে এগিয়ে এসে কাপা কাপা হাতে কাগজটা তুলে নিল এবং মেলে দেখে একটা চিঠি লেখা রয়েছে। এটা দেখে অজান্তেই তার বুকটা কেঁপে উঠল। কপালের ঘাম মুছে চিঠিটা পড়তে শুরু করলো। আপনাকে কি বলে সম্বোধন করব ঠিক বুঝতে পারছি না। চিঠির শুরুতেই প্রিয় বলা হয়, কিন্তু আপনি তো আমার প্রিয় নন, আর কখনো হতে পারবেন কিনা জানা নেই। তবে আজ আপনাকে আমার সব মনের কথাগুলো বলবো আমি, কারণ আপনি যখন আমার এই চিঠিটা পাবেন তখন আমরা আপনার থেকে বহু দূর থাকবো। আর জানেন কেন আমি এই পদক্ষেপটা নিয়েছি?
শুধুমাত্র আপনার জন্য। হ্যাঁ, আপনার জন্যই আজ আমি দূরে সরে গেলাম। ছোটবেলায় আপনাকে খুব সম্মান করতাম। আপনি আমার চাচাতো ভাই হলেও তখন ছিলেন একজন ভালো বন্ধু। ছোটবেলায় আপনার সাথে থাকতে খুব ভালো লাগতো আমার, কিন্তু এখন এই আপনিটার সাথে থাকতে আমার দম বন্ধ হয়ে আছে। এর কারণটাও আপনার জানা আছে। আপনি আমায় ছোটবেলায় কখনো হার্ট করেননি, কিন্তু এখন সবচেয়ে বেশি আপনিই আমায় হার্ট করেছেন। সেটা হোক মানসিকভাবে, শারীরিকভাবে, খাবার নিয়ে, সবকিছু নিয়েই আপনি আমায় খুব বেশি কষ্ট দিয়েছেন। আমি মানছি মাম্মা পাপা অতীতে যা করেছে একদম ঠিক করেনি। আপনি যেমন নিজের চোখের সামনে নিজের পিতার মৃত্যু সহ্য করতে পারেনি, ঠিক তেমন 10 বছরের বাচ্চা মেয়ে আমিও নিজের চোখের সামনে পাপাকে মরতে দেখতে পারিনি। উনি যে এতটা খারাপ কাজ করতে পারে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। বিশ্বাস করুন, আমি একটুও কল্পনা করতে পারিনি যে আমার মাম্মা পাপা এতটা নিচে নেমে যাবে। অতীতের ওইরকম পরিস্থিতি দেখে ভুল বুঝেছিলাম, সেটা আপনিও জানতেন। কিন্তু আপনি একটা গুলির প্রতিশোধ নেওয়ার জন্য পুরো আমিটাকেই শেষ করে দিলেন। অথচ সেই গুলিটা কিন্তু আমি মারিনি। আচ্ছা, এত ঘৃণা কেন আমার উপর আপনার? আমিও তো আপনাকে প্রচুর ঘৃণা করতাম। কই, আমি তো আপনাকে কখনো হার্ট করিনি। তাহলে কেন প্রতিদিন প্রতিনিয়ত আমায় আঘাত করে এসেছেন আপনি? আমার উপর কি একটুও দয়া মায়া হয়নি আপনার? আমি কি এতটাই কষ্ট ডিজার্ভ করতাম? আমাকে একটু ভালোবেসে আগলে নিলে কি ক্ষতি হতো আপনার? আমি কি একটুও ভালোবাসা ডিজার্ভ করতাম না? জানি আমি আপনাকে ভালোবাসি না। আপনিও আমায় ভালোবাসেন না। দুজনেই একে অপরকে শুধু ঘৃণাই করে এসেছি। তবুও তো মাঝে মধ্যে আপনার কাছে হেরে গিয়ে নিজেকে সমর্পণ করেছি আমি। অথচ আপনি আজ পর্যন্ত এই আমিটাকেই কখনো ভালোবাসা দেননি। যদি কিছু দিয়ে থাকেন তাহলে সেটা শুধুই কষ্ট। আপনি যদি আমার সাথে ভালো ব্যবহার করতেন, একটু ভালোবেসে নিজের কাছে যত্ন করে আগলে রাখতেন, তাহলে তো আপনার প্রতি এতদিনে হয়তো আমি দুর্বল হয়ে পড়তাম। কারণ নারীরা একটু যত্ন, একটু ভালোবাসাই চায়। যেখানে নিজের সুখ শান্তি খুঁজে পায় সেখানেই থাকতে চায়। ঠিক তেমনই আমিও এসআই সাহেবের কাছে থাকতে চেয়েছিলাম, কারণ উনি আমায় খুব ভালোবাসেন। আপনার মতো না উনি। আপনি যা যা করেছেন সবটাই রাগের বশে বা প্রতিশোধের নেশায়। সবকিছুই মেনে নিতে চাইলেও কোথাও না কোথাও আপনি আবার আমাকে আঘাত করতেন। বিশ্বাস করুন, আমি একটু হলেও চেয়েছি সবকিছু ভুলে গিয়ে আপনাকে আপন করে নেব, কিন্তু প্রতিবার আপনি আমায় ভুল প্রমাণ করে দিয়ে সেই আগের মতোই অমানুষ হয়ে ওঠেন। যখন সব সত্যটা জানতে পারলাম তখন খুব কষ্ট হয়েছিল জানেন। ইচ্ছে করছিল নিজেকেই শেষ করে দিই আমি। মাম্মা পাপার করা কাজের জন্য খুব সরি। পাপার জন্যেই আপনারা এতিম হয়েছেন। আমি যদি জানতাম তাহলে হয়তো আপনাকে ঘৃণা করতাম না, কিন্তু আমি অন্ধ ছিলাম, কি করব বলুন। পাপা আমাদের চোখে খুব মহান ছিলেন। ছোটবেলা থেকে ওনার অসীম ভালোবাসায় অন্ধ হয়েছিলাম। এতে আমার দোষটা কি বলুন? তবুও আমি সরি। আমার পারলে ক্ষমা করে দেবেন। আমিও আপনাকে অনেক কষ্ট দিয়েছি, সব কিছুর জন্য খুব খুব সরি। আজ আপনার থেকে দূরে যেতাম না, কিন্তু আপনার দেওয়া কষ্টগুলো কিছুতেই ভুলতে পারছিলাম না। আপনার সামনে থেকে গেলে শুধু মনে হতো আমার পরিবারের জন্যই আপনি আপনার পরিবারকে হারিয়েছেন। এটা খুব কষ্ট দিচ্ছিল আমায়। ভেতর ভেতর পুড়ে ছাই হচ্ছিলাম আমি। ভেবেছিলাম এত কিছুর পরেও আপনি এসে নিজের ভুলটা বুঝে ক্ষমা চাইবেন আমার থেকে। কিন্তু আমি পাগলি একটা। যেখানে আপনি আমায় ভালোই বাসেন না, সেখানে কেন ক্ষমা চাইবেন? যাই হোক, আমার ছোট বোনের তরফ থেকেও খুব সরি। ও আমাকে একটু বেশিই ভালোবাসতো। তে অজান্তেই ভুল করে ফেলেছে, যার জন্য এখনো না চাইতেও প্রতিটা মুহূর্তে কষ্ট পাচ্ছে। ও ওর করা অন্যায়ের শাস্তি পেয়ে গেছে। আমিও পেয়ে গেছি, সবাই পেয়েছে। আজ আমি অরিয়ানা চৌধুরী আপনার সাথে সব সম্পর্ক ভেঙে অনেক দূরে চলে গেলাম। আপনি যদি আমায় একটুও ক্ষমা করে থাকেন তাহলে আমাদের খোঁজার একটু চেষ্টা করবেন না। যদি এমনটা করেন তাহলে আমার মৃত চেহারা দেখবেন আপনি। আপনার থেকে এই শেষবারের মতো কিছু চাচ্ছি আমি, প্লিজ একটু শান্তিতে বাঁচতে দিন আমাদের। অনেক কষ্ট সহ্য করেছি, আর এখন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নেই। তাই বলছি, আমাদের মতো আমাদের থাকতে দিন। আপনিও না হয় নতুন করে জীবন শুরু করুন, যেখানে ঘৃণা নয় শুধুই ভালোবাসা থাকবে। অনেক চেষ্টা করেছি আপনাকে ক্ষমা করে দেওয়ার, কিন্তু আমি ব্যর্থ। পারলাম না আমি আপনার মতো পাষাণ হৃদয়ের মানুষটাকে ক্ষমা করতে। ভালো থাকবেন, নিজের আর ছোট্ট লিজার যত্ন নেবেন। আর পারলে আমাদের মতো স্বার্থপর মেয়েদের ভুলে যাবেন। পৃথিবীটা খুব ছোট, যদি কখনো দেখা হয় তাহলে হবে। তবুও আপনার কাছে কখনো ফিরবো না আর। দোয়া করি আমার জীবনটা এইভাবেই কেটে যাক। আর আপনার জীবনে কেউ আসুক যে আমার মতো ঘৃণা নয়, ভালোবাসা দিয়ে আপনার কষ্টের জীবন সুখে পরিণত করুক। অবশেষে
আমাদের এখানেই সমাপ্তি ঘটালো। ইতি আপনার সবচেয়ে ঘৃণিত নারী। ঠাস করে চিঠিটা নিচে পড়ে গেল। সঙ্গে লিওয়ানের রক্তিম এক চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে আকাশ পাতাল ভুলে ধপ করে হাঁটু ভেঙে পড়ে গেল। ছলছল চোখের দৃষ্টি এখনো ওই কাগজের দিকে। তার টেডি বিয়ার তাকে এত বড় শাস্তি কিভাবে দিতে পারলো? সে তো কখনো বিচ্ছেদ চায়নি, তাহলে কেন তাদের বিচ্ছেদ হলো? মানছি খুব অন্যায় করেছে, তার জন্য তো কাছে থেকেও শাস্তি দেওয়া যেত, কিন্তু তার টেডি বিয়ার তার কাছে থেকে দূরে সরে গেল। লিওয়ান দুহাতে মাথার এলোমেলো চুল খামচে ধরে বিড়বিড় করে বলে উঠল, আমাকে একটা তো সুযোগ দিতে পারতি নিজের ভুলগুলো শুধরে নেওয়ার জন্য, কিন্তু তুই এটা কি করলি টেডি বিয়ার? আমি জানি তোর সাথে খুব খারাপ কিছু করেছি, সেগুলো না হয় আমি ঠিক করে দিতাম, তবু এই খারাপ আমিটাকে একটু ক্ষমা করতে পারতি না? শেষবারের জন্য একটা সুযোগ দিলে কি হয় টেডি বিয়ার? এই খারাপ আমিটাকে একটু ক্ষমা করে দিয়ে আমার কাছে থাকলে কি খুব বেশি ক্ষতি হয়েছে তো?